হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাবের আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে পড়ব ক্লাস 8-এর পদার্থের প্রকৃতি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট। এর আগের পার্টটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেই আগের পার্টটা তোমরা ওই ভিডিওটা আগে দেখে এসো, তারপরে এইটা তারপরে দেখবে, কারণ এটা সেকেন্ড পার্ট, তবে বুঝতে তোমাদের সুবিধা হবে। সো আজকে পদার্থের প্রকৃতির আমরা সেকেন্ড যে বাকি পার্টটা যেটা রয়েছে সেই পার্টটা পড়বো। আগের দিন বলেছিলাম, মনে আছে যে এই চ্যাপ্টারটা অনেকটা বড়, আর এই সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি মোর ইম্পর্ট্যান্ট। এখানটাতেই আমরা অনেক বেশি যে ইনডেপথ জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে জানবো। সো আর দেরি না করে লেটস রোল দি ইন্ট্রো। And we are back. Okay, so পদার্থের প্রকৃতি চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট আমরা শুরু করছি প্রত্যেকবারের মতো। এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি সার্চ করতে চাও তাহলেও সার্চ করলেও পেয়ে যাবে @সায়েন্স ল্যাব WBBSC। চ্যানেলের নাম হচ্ছে সায়েন্স ল্যাব ফর WBBSC। এই চ্যানেলটা থেকে তোমরা ওই চ্যানেলে জয়েন করে যাও। চ্যানেলে আমি যে ডিসকাশন হাব গ্রুপ রয়েছে ক্লাস 8-এর, সেই ডিসকাশন হাব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই চ্যানেলে গিয়ে ওই গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা, কেননা এই যে পিডিএফ যে পার্টটা রয়েছে বা নোটসের যে পার্টগুলো সেগুলো আমি কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। কেননা আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ডেমোগ্রাফিক্সে যেটা দেখাচ্ছে যে অনেকেই তোমরা ভিডিওটা দেখছো, ইটস ওকে, ইটস ভেরি গুড, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ টু সাবস্ক্রাইব যদি পড়ানোটা ভালো লেগে থাকে। ওকে, সো আমরা পড়াতে ফিরি। আমরা ছিলাম কত দূর অবধি ছিলাম? আমরা আগের দিনকে এই ছকটা অবধি করেছিলাম, রাইট? এই ছকটা আমরা মিলিয়েছিলাম, তো তারপর আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এর সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা ফার্স্টেই শুরু করব ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে। আমরা জানি যে বর্তমানে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। একদম রিসেন্ট ডেটা অনুযায়ী 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে প্রায় 90টি ধাতু, 17টি অধাতু। আচ্ছা, এখানে আমি প্রায় কথাটা কেন লিখেছি সেটা একটুখানি বলে নিই। যে এই যে 90টা বা 17টা আমি যেরকম লিখেছি ধাতু এবং অধাতু, কিছু কিছু এলিমেন্টস রয়েছে যারা ধাতুর ধর্ম দেখায় এবং অধাতুর ধর্মও দেখায়। সো তাদেরকে আমরা প্রপারলি ধাতু বা প্রপারলি অধাতু কিন্তু বলতে পারি না, এরকমও কিছু মৌল আছে। তো তাদেরকে আমরা ধাতু কল্প বলি। এখানে তো লেখাই রয়েছে যদিও, যে কিছু মৌল এমন আছে যাদের মধ্যে ধাতু ও অধাতু উভয় ধর্মই বর্তমান, তাদেরকে বলা হয় ধাতু কল্প। এই যে সমস্ত মৌল যাদের এই ধাতু এবং অধাতু উভয় ধর্ম বর্তমান, ঠিক এর কারণেই কিন্তু আমাদের এই প্রায় শব্দটা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ আমরা তো প্রপারলি বলেই দিতে পারতাম যে হ্যাঁ, এতগুলোই ধাতু রয়েছে এবং এতগুলোই অধাতু রয়েছে। ওকে, আমরা যেরকম মৌল কি কি পেয়েছি, আমরা কার্বন পেয়েছি, আমরা সালফার পেয়েছি মানে গন্ধক, আমরা গোল্ড জানি সোনা, আমরা আয়রন জানি লোহা, এই সমস্ত মৌল যেগুলো রয়েছে সেগুলো আমরা পেয়েছি। পরের স্লাইডে যাই। দেখো, আমরা এই ধাতু এবং অধাতু এদের বিভিন্ন ভৌত ধর্ম বেশ কিছু সামান্য পরীক্ষার মাধ্যমে জানতে পারি। ভৌত ধর্ম কিন্তু রাসায়নিক ধর্ম নয়, ভৌত ধর্ম আমরা কিছু সামান্য পরীক্ষার মাধ্যমে জানতে পারি। আমরা কি কি সামান্য পরীক্ষার মাধ্যমে জানতে পারি? যে ধাতু অধাতুর 1 নম্বর রয়েছে আমরা উজ্জ্বলতা ধর্মের পরীক্ষা করতে পারি। সেকেন্ড রয়েছে আমরা কাঠিন্যের পরীক্ষা করতে পারি, অর্থাৎ কোনো ধাতু কতটা কঠিন সেটার পরীক্ষা করতে পারি। উজ্জ্বলতা ধর্ম মানে কোন মৌলটি কতটা বেশি উজ্জ্বল সেটার আমরা পরীক্ষা করতে পারি। নমনীয়তা ধর্মের পরীক্ষা, অর্থাৎ কোনো ধাতু বা অধাতুর কতটা নমনীয়, কতটা নরম, কতটা অন্য কোনো আকারে সেটাকে কত সহজে ট্রান্সফর্ম করা যাচ্ছে সেইটার বেসিসে আমরা এই পরীক্ষাটা করতে পারি। প্রসারণশীলতার পরীক্ষা, প্রসারণশীলতা পরীক্ষা হচ্ছে যে আমরা ধাতুটাকে যদি দুটো সাইড ধরে এরকম করে টেনে বাড়াই তাহলে সে কতটা প্রসারণক্ষম, কতটা প্রসারিত হতে পারছে সেটার পরীক্ষা আমরা করতে পারি। তাপ পরিবাহিতার পরীক্ষা, তাপ পরিবাহিতার পরীক্ষা মানে কি, যে ধাতুটি তাপ কতটা সুন্দরভাবে পরিবহন করতে পারছে নাকি আদৌ পারছে না সেটার পরীক্ষা আমরা করতে পারি। সেম ফর দ্য তড়িৎ, তড়িৎ পরিবাহিতার পরীক্ষা, অর্থাৎ ধাতুটা বা অধাতুটা
তড়িৎ পরিবহন করতে পারছে কিনা সেটার পরীক্ষা আমরা করি, এবং শব্দ উৎপাদনের পরীক্ষা, অর্থাৎ সেই ধাতুটাকে অন্য কিছু দিয়ে আমরা যদি আঘাত করি তাহলে কি সেটা থেকে কোনো পার্টিকুলার সাউন্ড বের হচ্ছে, তো সেইটার আমরা টেস্ট করতে পারি ধাতু এবং অধাতুর ভৌত ধর্ম জানবার জন্য। এটা কিন্তু ভৌত ধর্ম, নট রাসায়নিক ধর্ম। ওকে, দেখো আমরা এখানে দেখবো যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এতক্ষণ যেগুলো পড়লাম যতগুলো ধর্ম আমরা দেখতে পেলাম যে কতগুলো ধর্ম রয়েছে, 1 2 3 4 5 6 7, 7খানা টোটাল ধর্ম রয়েছে। 7খানা টোটাল ধর্মতে আমরা ধাতু ও অধাতুর বিভিন্ন ভৌত ধর্মকে আমরা পরীক্ষা করতে পারি। টোটাল 7খানা মোটামুটি বেসিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা এই ভৌত ধর্ম আমরা জানতে পারি। এবারে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে, যে আমরা জানি যে ধাতু উজ্জ্বল হয়। আমি একটু অন্য কালারের পেন নিই, ওয়েট। আমরা জানি যে ধাতু উজ্জ্বল হয় এবং চকচকে হয়, কিন্তু আয়োডিন অধাতু হলেও উজ্জ্বল। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই যে শীটটা রয়েছে না, স্পেশালি এই শীটটা রয়েছে, এই শীটটা থেকে মানে এই শুধু এই একটা স্লাইড থেকে, মানে আমি তো কোনো বছর পরীক্ষায় এমন দেখিনি যে এই স্লাইডটা থেকে একটা বা দুটো কোশ্চেন হলেও আসেনি। প্রতিবার প্রতি পরীক্ষায় এই চ্যাপ্টারটা যতবার পরীক্ষা থাকে ততবার শুধুই একটা স্লাইড থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন একদম 100% কমন, বা একদম পাবেই পাবে যদি শুধু শুধু এইটুকু পড়ো, একদম কমন। দেখো যেমন এখানে কিরকম প্রশ্ন আসতে পারে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বলবে যে অধাতু হলেও কোন পদার্থ উজ্জ্বল, সো হোয়াট উইল বি ইওর আনসার? আয়োডিন। তো এরকমই কিন্তু দেখো, যে আমি ফার্স্টে বললাম যে ধাতু উজ্জ্বল হয় এবং চকচকে হয়, তবে আয়োডিন কিন্তু অধাতু হলেও উজ্জ্বল। ওকে, সেকেন্ড আমরা যেটা দেখছি, সেকেন্ড কি দেখছি, যে পারদ ধাতু হলেও তরল এবং ব্রোমিন অধাতু হলেও তরল। আচ্ছা, ব্রোমিন ব্রোমিন দেখেছো কিরকম? আমি দেখাই ব্রোমিন কিরকম, ওয়েট। কিপ এ দেখো, ব্রোমিন এইরকম দেখতে হয়, এই যে এইরকম দেখতে হয়, দেখা যাচ্ছে ব্রোমিন এইরকম দেখতে হয়। ব্রোমিন লিকুইড এরকম, এইটা হচ্ছে ব্রোমিন। আমি হ্যাঁ, উইকিপিডিয়া, এইটা হচ্ছে ব্রোমিন, এরকম দেখতে হয়, লিকুইড। ব্রোমিন হচ্ছে লিকুইড, মানে সেই নোংরা জল যেরকম দেখতে হয় সেরকম দেখতে হয় ব্রোমিন, রেড কালার, লাল। ওকে, সো আমরা আবার পড়ায় ফিরি। আহা, ওকে, থার্ডে দেখো, পারদ ধাতু হলেও তরল এবং ব্রোমিন অধাতু হলেও তরল, দুটোই লিকুইড। থার্ডেরটা দেখো, যে কঠিন ধাতুকে পিটিয়ে সরু পাতে পরিণত করা যায়। অধাতুর ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়, তারা গুঁড়ো হয়ে যায়। যে কোনো অধাতুকে আমরা পিটিয়ে তাকে কিন্তু সরু বা পাতলা পাতে পরিণত করতে পারি না, তারা গুঁড়ো হয়ে যায়। তাদের টেন্ডেন্সি এটা রয়েছে, তাদের গুঁড়ো হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। আর ধাতুর ক্ষেত্রে মানে 95% ধাতু এরকম রয়েছে যাদেরকে আমরা পিটিয়ে সরু পাতে পরিণত করতে পারি। তারপরে দেখো, সাধারণভাবে ধাতু কিন্তু তাপের সুপরিবাহী, কিন্তু গ্রাফাইট ও হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। নর্মালি ধাতু তাপের সুপরিবাহী, কিন্তু গ্রাফাইট এবং হিরে অধাতু হলেও কিন্তু তাপের সুপরিবাহী, তারা তাপ খুব সুন্দরভাবে পরিবহন করতে পারে, গ্রাফাইট এবং হিরে। আচ্ছা, গ্রাফাইট কোথায় দেখেছো? এটা আমাকে কমেন্ট করে জানাও যে কোথায় আমরা সাধারণত গ্রাফাইট দেখতে পাই। খুব ইজি আনসার এটা কিন্তু। ওকে, তারপর হচ্ছে যে সাধারণ তাপমাত্রায় বেশিরভাগ ধাতুর উচ্চ গলনাঙ্ক রয়েছে, মানে গলনাঙ্ক মানে যে উষ্ণতায় সেই ধাতুটা গলে যায়। কিন্তু গ্যালিয়াম এবং সিজিয়াম ধাতু হলেও এদের গলনাঙ্ক 29.78 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ডিগ্রি কোথায়, ডিগ্রি, 28.4 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যালিয়াম এবং সিজিয়ামের গলনাঙ্ক খুবই কম। গ্যালিয়াম এবং সিজিয়াম দেখবে কিরকম দেখতে হয়, ওয়েট, কন্ট্রোলে, আরে দেখাচ্ছি, ওয়েট। গ্যালিয়াম আর সিজিয়াম, এইটা হচ্ছে এরকম রেকর্ডেড পড়ানোর একটা সুবিধা, যে আমি এরকম দেখাতে পারি। ওকে, গ্যালিয়াম, দেখো দেখো, গ্যালিয়াম হচ্ছে, কমন কমন কমন, এই যে এইরকম গ্যালিয়াম,
এইরকম দেখতে হয়। আমাদের হাতের যে টেম্পারেচার রয়েছে না, সেই টেম্পারেচারে গ্যালিয়াম গলে যেতে পারে। এটা হচ্ছে গ্যালিয়াম। এইরকম গ্যালিয়াম সাধারণত এরকম ক্রিস্টালাইজড দেখতে হয়, মানে এরকম ক্রিস্টাল থাকে, এই যে এরকম ক্রিস্টালস হয়, মানে এরকম সুন্দর ক্রিস্টালস ফর্ম হয়ে যায়, যেরকম ক্রিস্টাল আমরা চিনিতে দেখতে পাই সেরকম ক্রিস্টাল ফর্ম হয়ে যায়। এবার চিনিটা তো আলাদা আলাদা দানা হয়, এটা এরকম জমাট বাঁধা একটা ক্রিস্টাল ফর্ম হয়ে যায়, কিন্তু এর গলনাঙ্ক খুব লো, হাতে নিলে গলে যায় এরকম একটা গলনাঙ্ক। আর আরেকটা রয়েছে সিজিয়াম, সিজিয়াম দেখাই, ওয়েট। সিজিয়াম, সিজিয়াম, সিজিয়ামের একটা ভালো ছবি চাই আমি। সিজিয়াম, সিজিয়াম, এটা তো সিজিয়ামের, ওয়েট মি ওপেন ইমেজ ইন আ নিউ ট্যাব। এই দেখো এইরকম দেখতে হয় সিজিয়াম, এরকম ক্যাপসুলের ভেতরে থাকে, কাইন্ড অফ আ গোল্ডেন কালার্ড ধাতু, বাট এর গলনাঙ্ক খুব কম, খুব কম গলনাঙ্ক, মানে ইভেন এটা আমাদের বডি টেম্পারেচারেও গলে যেতে পারে, এরকম একটা ধাতু। এটা হচ্ছে গ্যালিয়াম এবং সিজিয়াম, যে দুটো দেখালাম। ওকে, আমরা আবার স্লাইডে ফিরি। আচ্ছা, তারপরটা দেখো যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম ধাতু হলেও অন্য ধাতুদের মতো কঠিন নয়, নরম। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম যদি আমরা খুব র ফরম্যাটে যদি আমরা হাতের সামনে রাখতে পাই, তাহলে এই জিনিসগুলো না কাইন্ড অফ লাইক আ সফট সোপের মতো কাজ করে, খুব নরম সাবান যেরকম হয় ঠিক সেরকম এই ধাতুগুলো, মানে এরকম ছুরি দিয়ে কাটা যেতে পারে। বাট লিথিয়াম ইজ আ ভেরি ডেঞ্জারাস মেটেরিয়াল, সোডিয়াম ভেরি ডেঞ্জারাস মেটেরিয়াল, পটাশিয়াম নট সো ডেঞ্জারাস বাট ডেঞ্জারাস মেটেরিয়াল। তো অন্য ধাতুদের মতো কঠিন নয়, এই যে যেটা বললাম নরম, এদের সামান্য ধারালো ছুরি দিয়ে কাটা যায়, আগেই বলেছি। আচ্ছা, আর একটা দেখো যে কার্বন অধাতু, কার্বন কিন্তু পার্টিকুলার কার্বন, কিন্তু পরিবেশে কার্বন বিভিন্ন রূপে থাকতে পারে, এদেরকে বলা হয় কার্বনের রূপভেদ। এইটা একটা প্রশ্ন আসতে পারে, মানে যদি কোয়েশ্চেন খুব টাফ বানানোর দরকার পড়ে তাহলে এইটা প্রশ্ন আসতে পারে যে কার্বনের রূপভেদ কাকে বলে। কার্বনের রূপভেদ হচ্ছে পরিবেশে কার্বন বিভিন্ন রূপে থাকতে পারে, যেরকমভাবে কার্বন আমরা কয়লা হিসাবে দেখি, গ্রাফাইট হিসাবে দেখি, তেমনি হিরে হিসাবেও দেখতে পাই। কার্বনের অনেক ভ্যারাইটি রয়েছে, যেরকমভাবে কার্বন থাকতে পারে পরিবেশে। যে র কার্বন থাকবে এরকম কোনো মানে নেই, কার্বনের অনেক অনেক ধরনের ফর্ম থাকতে পারে পরিবেশে। কার্বনের দেখো এখানে দেওয়া রয়েছে, কার্বনের দুটি রূপভেদ হলো হিরে এবং গ্রাফাইট। হিরে উজ্জ্বল এবং প্রকৃতিজাত পদার্থের মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হিরে। আমাদের প্রকৃতিতে যত রকমের পদার্থ হয় তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে হিরে। হিরে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। হিরে কিন্তু ইলেকট্রিসিটি ট্রান্সফার করে না, তড়িৎ পরিবহন করে না। আর গ্রাফাইট নরম এবং পিচ্ছিল অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট তারা তাপও পরিবহন করতে পারে, তারা তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, ওই যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই আমার চাই কমেন্টে, যে গ্রাফাইট আমরা সাধারণ জীবনে কোথায় দেখতে পাই, মানে নর্মাল আমরা যে লাইফে, রেগুলার যে লাইফে, সেখানে আমরা গ্রাফাইট কোথায় দেখতে পাই। ওকে, আমরা তারপরে স্লাইডটায় যাই। ওকে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট হিসাবে এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে এটা থেকে ছোট প্রশ্ন আসে মাঝে মধ্যে, 2 নম্বরের 3 নম্বরের প্রশ্নও আসে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট হিসাবে কোন ধাতুর তার ব্যবহার করা হয়, তো যদি কোন ধাতুর তার ব্যবহার করা হয় এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে টাংস্টেন ধাতুর তার ব্যবহার করা হয়। টাংস্টেন ধাতু, এই টাংস্টেন ধাতুর মধ্যে এই টাংস্টেন ধাতুর তার কেন ব্যবহৃত হয়, তার কারণ হচ্ছে এটি তড়িতের সুপরিবাহী এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে এটি গরম হয়ে উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে। এই যে ভেতরের এই যে পার্টটায় যে তারটা দেখছো, এই যে ভেতরে যেটা জ্বলছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাংস্টেন, এটাই হচ্ছে টাংস্টেন, এটাই হচ্ছে টাংস্টেন। ভেতরে যে ফিলামেন্টের ভেতরে যে এরকম পার্টটা থাকে, মানে পেঁচানো যে তারটা থাকে, সেটা হচ্ছে টাংস্টেন। এবার দেখো এই টাংস্টেনের ভেতর দিয়ে, মানে টাংস্টেনের এটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে টাংস্টেনের ভেতর দিয়ে আমরা যদি তড়িৎ পরিবহন করি তাহলে টাংস্টেন উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করতে শুরু করে। আর দেখো টাংস্টেন ধাতুর এই বৈশিষ্ট্যের জন্যই এটি ইলেকট্রিক বাল্বের ভেতরে ফিলামেন্ট হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি যেটার উত্তরটা তোমরা আমাকে কমেন্টে দেবে, যে আমরা তো দেখলাম যে বাল্বের ভেতরে ফিলামেন্ট হিসাবে
টাংস্টেন ধাতুর তার ব্যবহৃত হচ্ছে? এইটার উত্তরটা দাও যে আমাদের বাড়িতে ইলেকট্রিক ফিউজের ভেতরে, ফিউজের যে তার হয় সেই তারটা কি তার, কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি ওই তারটা, সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। আমাদের ফিউজের তার কি দিয়ে তৈরি? ওকে, আমরা তারপরে যাই। আচ্ছা, আমরা আগেই দেখতে পেলাম যে ধাতু এবং অধাতুদের বিভিন্ন ভৌত ধর্মের ব্যতিক্রম রয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার, কেননা আমরা আগেই এটা পড়লাম। এই যে ধাতু উজ্জ্বল চকচকে, কিন্তু আয়োডিন অধাতু হলে উজ্জ্বল, মানে এতগুলো ব্যতিক্রম রয়েছে। মানে এই সমস্ত জিনিস তারা প্রপারলি ধাতু বা অধাতুর বৈশিষ্ট্যকে তারা কিন্তু ফলো করে না, তারা ব্যতিক্রম। তাই এই টাই হয়ে গেছে, এটা একটা টাই নয়, এটা তাই হবে, ত হবে। হ্যাঁ, তাই আমরা বলতে পারি যে ধাতু এবং অধাতুদের শনাক্ত করার জন্য শুধুমাত্র তাদের ভৌত ধর্ম জানাই যথেষ্ট নয়, তাদের রাসায়নিক ধর্ম জানাও প্রয়োজন, অবশ্যই প্রয়োজন তাদের রাসায়নিক ধর্ম জানা, কারণ ভৌত ধর্মের মধ্যেও অনেক ভৌত ধর্ম রয়েছে যেগুলো তারা ফলো করে না। ওকে, দেখো রাসায়নিক ধর্ম ফার্স্টে আমরা দহন রাসায়নিক ধর্মটাকে চেক করবো, মানে দহনের পরীক্ষা করব আমরা কিভাবে। যে আমরা একটি ম্যাগনেসিয়াম ধাতুর তার নিয়ে সেটিকে বায়ুতে দহন করলাম, সেখান থেকে যে ছাই পেলাম সেটিকে নিয়ে, আমরা আগের দিন পড়েছি ম্যাগনেসিয়ামের তার বায়ুতে জ্বালালে সেটা খুব উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে জ্বলতে থাকে। দড়িবাজি উদাহরণ দিয়েছিলাম আগের দিনকে, মনে আছে? ওকে, সেখান থেকে দেখো এই যে ম্যাগনেসিয়াম ধাতুর যে তার রয়েছে সেটাকে বায়ুতে দহন করলাম, সেখান থেকে যে ছাই পেলাম, ম্যাগনেসিয়ামটা পুড়িয়ে যে ছাইটা পেলাম সেটাকে নিয়ে জলে গুলে নিয়ে সেই দ্রবণে লাল লিটমাস পেপার ডোবালাম, রেড লিটমাস, লাল লিটমাস পেপার, সেই দ্রবণটা ডোবালাম। দেখতে পাবো যে লাল লিটমাস কাগজটি এখানে কি একটা হয়ে রয়েছে, এরকম একটা, এরকম কি একটা এরকম হয়ে রয়েছে, এটা আমিও জানি না কি হয়েছে, টাইপিং মিস্টেক, টাইপ করতে গিয়ে হয়তো কোনো কি প্রেস হয়ে গেছে সেই কারণে। দেখো, দেখতে পাবো যে লাল লিটমাস কাগজটি নীল বর্ণ ধারণ করবে। আচ্ছা, লাল লিটমাস নীল কখন হয়? সাধারণত লাল লিটমাস নীল হয়ে যায় হচ্ছে ক্ষারের কোনো দ্রবণে আমরা যদি সেটাকে ডোবাই, এবং নীল লিটমাস লাল হয়ে যায় হচ্ছে অ্যাসিডের কোনো দ্রবণে আমরা যদি ডোবাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল লিটমাস, রেড লিটমাস নীল হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মানে কি, যে সলিউশনটা বা যে দ্রবণটা তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই ক্ষারীয়, সেই জন্য লাল লিটমাসটাকে সে নীল করে দিচ্ছে। এবার দেখো, কারণ ধাতুকে দহন করলে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে, বিক্রিয়াজাত মিন্স বিক্রিয়া থেকে জাত, বিক্রিয়া থেকে যার জন্ম হয়েছে, অর্থাৎ বিক্রিয়া করে যে পদার্থটা আমরা পেয়েছি, যে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে যে ধাতব অক্সাইড পাই। শুধু মনে রাখবে যে আমরা যখন কোনো এরকম দহন জাতীয় কোনো রকম পরীক্ষা আমরা করি, সেখানে ধাতুকে যদি আমরা দহন করি তখন সাধারণত আমরা ধাতব অক্সাইড পাই, সেগুলি সাধারণভাবে ক্ষারকীয়। দেখো, কোনো ধাতুকে দহন করলে যে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে যে ধাতব অক্সাইড পাই সেগুলো ক্ষারকীয়। আর আমরা জানি যে ক্ষারের ক্ষেত্রে লাল লিটমাস বর্ণ পরিবর্তন করে নীল বর্ণে পরিণত হয়, লাল লিটমাস নীলে পরিণত হয়। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম করে দেখাচ্ছি, এটা দেখাবো, এরপরে পেজটায় দেখাচ্ছি আমি ডায়াগ্রামটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটু জায়গা রয়েছে, এটা আমি দেখাই। দেখো, আমরা কিছুটা সালফার বা গন্ধক নিয়ে তাকে বায়ুতে দহন করলাম। ও আচ্ছা, সরি সরি, আমি আগে গ্রাফটা দেখিয়ে দিই। দেখো, আমরা রেড লিটমাস রয়েছে, রেড লিটমাস রয়েছে, আর একদিকে রয়েছে ধরো ব্লু লিটমাস। ঠিক আছে, রেড লিটমাস সব সময় যদি আমরা ক্ষারে ডোবাই, হ্যাঁ ভুলভাল লিখছি, যদি আমরা ক্ষারে ডোবাই তাহলে রেড লিটমাস ব্লু হয়ে যায়, আর আমরা যদি অ্যাসিডে ডোবাই তাহলে ব্লু লিটমাস রেড হয়ে যায়। এটা মাথায় রাখবে, এই সার্কেলটা মাথায় রাখবে, লাল লিটমাস ক্ষার, ব্লু লিটমাস হয়ে যায়, ব্লু লিটমাস অ্যাসিড, রেড লিটমাস হয়ে যায়, এই ছকটা মাথায় রাখবে। ওকে, তো আমরা আবার পড়াতে ফিরি, যে আমরা কিছুটা সালফার বা গন্ধক নিয়ে তাকে বায়ুতে দহন করলাম। ওকে, সেখান থেকে যে ছাই পেলাম সেটাকে নিয়ে জলে গুলে নিয়ে সেই দ্রবণে নীল লিটমাস পেপার ডোবালাম। এবার কিন্তু নীল লিটমাস পেপার ডোবাচ্ছি, দেখতে পাবো যে নীল লিটমাস কাগজটি লাল বর্ণ ধারণ করছে। নীল লিটমাস কখন লাল বর্ণ ধারণ করে? যখন সেটাকে আমরা অ্যাসিডে ডোবাই। এই মাত্র আমি দেখালাম গ্রাফটা। তো তার মানে কি, যে অধাতুকে দহন করলে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে যে অধাতব অক্সাইড পাই, সবসময় মনে রাখবে দহন
ইজ অক্সিডেশন। দহনকে যদি আমরা টেকনিক্যালি যদি আমরা বলতে চাই, দহন হচ্ছে অক্সিডেশন। দহনের ফলে সাধারণত যে কোনো কিছুর আমরা অক্সাইড পাই, অর্থাৎ অক্সিজেন অণু একটা ওর সাথে যোগ হয়ে যায়। তো বিক্রিয়াজাত পদার্থ হিসাবে যে অধাতব অক্সাইড আমরা পাচ্ছি সেগুলি সাধারণভাবে আম্লিক অর্থাৎ অ্যাসিডিক, অর্থাৎ অ্যাসিড সলিউশন তারা তৈরি করবে। আর আমরা জানি যে অ্যাসিডের ক্ষেত্রে নীল লিটমাস বর্ণ পরিবর্তন করে লাল বর্ণে পরিণত হয়। এই যে ছকটা আমি দেখালাম, দেখো ব্লু লিটমাস, অ্যাসিডে দিলে আমরা রেড লিটমাসে চেঞ্জ হতে দেখব। ওকে, তারপর আমরা যাই জলের সাথে ধাতু এবং অধাতুর বিক্রিয়া, সিম্পল ওয়াটারের সাথে। দেখো 1 নম্বর, দেখো সোডিয়াম এবং পটাশিয়াম ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে প্রায় বিস্ফোরণের মতো। অ্যাকচুয়ালি সোডিয়াম এবং পটাশিয়ামকে আমরা যদি জলে ফেলি তাহলে ব্লাস্ট করে, এই যে এরকম ছবির মতোই ব্লাস্ট করে, অ্যান্ড দিস ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। এবং প্রচুর তাপ এবং আগুন উৎপন্ন করে। এটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম যদি আমরা জলে গুলে, মানে জলে দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রয়েছে আমার, যে আচ্ছা বলো তো, সোডিয়াম যদি আমরা জলে দিই তখন তো এরকম বিস্ফোরণ হচ্ছে। আচ্ছা, নুনেও তো সোডিয়াম রয়েছে, আমরা যে খাবার খাই, খাদ্য লবণ যেটা আমরা খাই, সেই নুনেও তো সোডিয়াম রয়েছে। তাহলে সেই নুন জলে দিলে সেটা বিস্ফোরণ হয় না কেন? এই উত্তরটা আমাকে কমেন্টে, এই উত্তরটাও কমেন্টে জানাও আমাকে, যে সোডিয়াম জলে দিলে বিস্ফোরণ হচ্ছে, আমরা খাবার যে নুন, নর্মাল যে নুন, সেই নুনকে আমরা সেই নুনেও সোডিয়াম রয়েছে, সেই নুনটা জলে দিলে সেটা বিস্ফোরণ ঘটছে না কেন? এটার উত্তরটা আমাকে কমেন্টে জানাও, আর এর উত্তরটা আমি টেলিগ্রাম গ্রুপে দেবো, ওখানে আমাকে জিজ্ঞাসা করবে, ওখানে দেবো। ওকে, তারপরে দেখো ক্যালসিয়াম ঠান্ডা জলের সাথে খুব ধীরে বিক্রিয়া করে। নর্মাল ক্যালসিয়াম, ক্যালসিয়াম মৌলটা কিন্তু, নট ক্যালসিয়াম অক্সাইড, কলিচুন নয়, কলিচুন ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। এটা হচ্ছে ক্যালসিয়াম, সিঙ্গেল একটা মৌল। লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু লোহা এবং জিঙ্ক স্টিমের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারা নর্মাল জলের সাথে কোনো বিক্রিয়া করে না। লোহা বা অ্যালুমিনিয়াম তারা নর্মাল জলের সাথে কোনো বিক্রিয়া করে না, তারা স্টিমের সাথে বিক্রিয়া করতে, অর্থাৎ জলীয় বাষ্পের সাথে তারা বিক্রিয়া করে তারা ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে লোহা, আমি এইমাত্র বললাম যে লোহা স্পেসিফিক্যালি লোহা ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না, রাইট? তাহলে আমাকে একটা কথা বলো, যে লোহাকে আমরা যদি মানে জলো জায়গায় বেশি দিন রেখে দিই, তাহলে লোহায় তো মরচে পড়ে যায়, তো তার মানে তো লোহাটা চেঞ্জ হয়ে গেল। সেটা কেন হয়? এইখানটায় ভিডিওটাকে পজ করো, নিজেরা ভাবো, ভেবে খাতায় লেখো, তারপরে আমার সাথে উত্তরটা মেলাবে। আমি উত্তরটা বলে দিয়ে পারে, হয়ে গেছে, লেখা হয়ে গেছে, এই লেখা হয়ে গেছে, এবার উত্তরটা বলছি। অ্যাকচুয়ালি লোহা কিন্তু জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু জং পড়ার একটা খুব জরুরি এলিমেন্ট হলো সেই লোহায় থাকা বিভিন্ন ভেজাল পদার্থগুলো, সেই লোহায় থাকা বিভিন্ন মিশ্রিত পদার্থ যেগুলো রয়েছে, বা যেগুলো যেটাকে আমরা জাঙ্ক বলি, বা যেটাকে আমরা ওই যে বললাম ভেজাল, যেগুলো মানে লোহাতে যে অন্যান্য ধাতু ফাতুগুলো মেশানো হয় যেটা ভেজাল, অডাল্টারেশন যেটাকে বলে, সেই খাঁটি লোহা থেকে যখন আমরা ওরকম একটা মিক্সড লোহা পাই, সেই মিক্সড লোহায় কিন্তু জং ধরে। মিক্সড লোহা কিন্তু জলের সাথে বিক্রিয়া করে মরিচার উৎপন্ন করে, মরচে ধরে, ওই মরচে উৎপন্ন করে। যখন লোহাটা পিওর নয়, অর্থাৎ লোহা পুরোপুরি ওটা বিশুদ্ধ লোহা নয়, ওটার মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল মেশানো রয়েছে, সেই কারণেই ওটাতে কিন্তু জং পড়ে। আর যদি পিওর লোহা হয়, একদম বিশুদ্ধ লোহা হয়, তাহলে সেই বিশুদ্ধ লোহায় কখনো জং পড়ে না। ইটস আ ফ্যাক্ট। খাতায় লিখেছো, সেই উত্তরটা কি আমার সাথে মিলেছে আদৌ? গুড। ওকে, আচ্ছা, তারপরে দেখো সীসা, তামা, রূপো, সোনা, যে 4টে এলিমেন্ট রয়েছে, এই ধাতুগুলো কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না, এবং ঠিক এই কারণে তামা, রূপো, সোনা এবং সীসা, এই 4টে ধাতুকে মিশিয়ে বিভিন্ন গোল্ড বা সিলভার জুয়েলারি তৈরি করা হয়। সোনাতে আমরা, সোনা অ্যাকচুয়ালি খুব নরম ধাতু, মানে কি বলবো, সোনা অ্যাকচুয়ালি
একটু শক্ত মোম যেরকম হতে পারে সেরকম ধাতু, মানে খুব নরম, তাকে হাত দিয়ে যদি আমরা খুব সোনা, একদম বিশুদ্ধ সোনা আমরা হাতে নিই, তাহলে আমরা এরকম আলু ভাতের মতো চটকাতে পারি তাকে। রূপো প্রায় তাই, একটু হার্ড রূপো, সোনার তুলনায় অনেকটাই হার্ড, একটু বলবো না, সোনার তুলনায় অনেকটাই হার্ড, বাট স্টিল রূপো ইজ কনসিডার্ড আ ভেরি সফট মেটাল। তো বিভিন্ন ক্ষেত্রে এই সোনার উপর যে গয়না যেগুলো তৈরি হয়, সেগুলো গয়নাগুলো তো তার মানে তো নরম হয়ে যাবে, সেগুলো কারণ আলু ভাতের মতো চটকালে তো গয়না নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে এই যে তামা, সীসা, এই ধরনের ধাতুগুলো ওইটাতে মেশানো হয়, যাতে ওই সোনার যে গয়নাটা বা রূপোর যে গয়নাটা বা রূপোর কোনো এলিমেন্ট, চেন, হেনা তেনা যেগুলো রয়েছে, সেইগুলো যাতে সেগুলোর শেপটা না পরিবর্তিত হয়, অর্থাৎ সেগুলো একটু স্ট্রেংথ পায়, এটা হচ্ছে কারণ। এবার আমি যদি এখানে প্রশ্ন করি যে ওয়াই সোনা, ওয়াই রূপো, মানে আমরা শুধু সোনার উপর গয়নাই পরি কেন, বা সোনার উপরই এত চাহিদা কেন, তার কারণটা এটাই যে সোনার উপর এই ধাতুগুলো কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। সো আমরা যদি সোনা বা রূপো কিছুর কোনো জিনিস আমরা কিনি বা আমরা যদি পরে থাকি, আমাদের বায়ুতে যে জলীয় বাষ্প রয়েছে বা আমাদের গা থেকে যে জলীয় বাষ্প কন্টিনিউয়াসলি বের হয়ে যাচ্ছে ঘাম হিসাবে, সেইটা কিন্তু কখনোই সেই গয়নাগুলোর সাথে বিক্রিয়া করে না। অর্থাৎ যে গয়নাটা, যদি ধরো তোমরা আজকে কোনো একটা গয়না কেন, সেই গয়নাটা আজ থেকে 100, 200, 500 বছর পরেও ওই গয়নাটা ঠিক ওই রকমভাবেই থেকে যাবে কিন্তু। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি ভাই আমরা এই ধাতুগুলোকে নিয়ে আমরা ওই ধরনের কাজে লাগিয়েছি, যেটাতে আমরা শৌখিন জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো আমরা বানাচ্ছি। সো দিস ইজ দ্য রিজন। আবার কি হলো? ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা পড়বো যে ধাতু এবং অধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। এতক্ষণ জলের বিক্রিয়া দেখছিলাম, এবার অ্যাসিডের বিক্রিয়া দেখি। যে বিভিন্ন ধাতু বিভিন্ন লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। ধাতু কিন্তু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, মাইন্ডেড। আর ওই ধাতুর বিক্রিয়া করে ওই ধাতুর ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সাধারণভাবে ওই ধাতুর সল্ট তৈরি করে, ধাতব সল্ট, মেটালিক সল্ট তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাস উৎপাদনের ক্ষমতা সব ধাতুর ক্ষেত্রে সমান নয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হাইড্রোজেনের সাপেক্ষে যে সমস্ত ধাতুরা বেশি সক্রিয়, তারাই বেশি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। একটা সক্রিয়তার লিস্ট রয়েছে, আমি লিস্টটা সম্ভবত এখানে অ্যাড করতে ভুলে গেছি, লিস্টটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। ওটা একটা সক্রিয়তার লিস্ট রয়েছে, মানে হাইড্রোজেনের তুলনায় কোন ধাতু বেশি সক্রিয় এবং কোন ধাতু কম সক্রিয়। তো যে সমস্ত ধাতুরা বেশি সক্রিয় হয় তারা বেশি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, আর যারা কম সক্রিয় হয় তারা এতটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। ওকে, আর অধাতুরা সাধারণত ঘন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। আগেরটা আমরা কি পড়লাম? ধাতু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অধাতু ঘন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে ওই অধাতুর ডাই অক্সাইড যৌগ এবং জল উৎপন্ন করে। মেটালের ক্ষেত্রে কি পড়লাম? মেটালের ক্ষেত্রে পড়লাম আমরা ধাতব লবণ, রাইট? আর অধাতুর ক্ষেত্রে কি পড়লাম? অধাতুর ডাই অক্সাইড যৌগ তৈরি করে। দুটো কিন্তু আলাদা, একটা ধাতব সল্ট তৈরি করছে, একটা ডাই অক্সাইড যৌগ তৈরি করছে। তারপর আমরা যাই, দেখো মানব জীবনে পরিবেশে ধাতু এবং অধাতুর ব্যবহার। আমরা ইট, সিমেন্ট, আমি একটু অন্য কালারে পেন নিই, ঠিক আছে। ইট সিমেন্ট কি দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন, এগুলো দিয়ে ইট, সিমেন্ট এগুলো তৈরি হয়। সিলিকন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আইটেম ফর সিমেন্ট অ্যান্ড ইট অলসো, কেননা সিলিকন বালিতে থাকে, তো বালি দিয়ে ইট তৈরি হয় এবং সিলিকন কংক্রিট তৈরির কাজে অনেকটা লাগে। ওকে, কলিচুন এ কি থাকে? ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো থাকে। ওকে, স্টেনলেস স্টিল আমরা কি কি দিয়ে বানাই? লোহা এবং ক্রোমিয়াম। স্টেনলেস স্টিল কিন্তু একটা মিশ্র ধাতু, আমরা লোহা এবং ক্রোমিয়াম দিয়ে আমরা স্টেনলেস স্টিল বানাই। আচ্ছা, প্লাস্টিকে কি কি থাকে? প্লাস্টিকে থাকে হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এগুলো থাকে প্লাস্টিকে। গয়নায় কি কি থাকে? দেখো, গয়না বলছিলাম যে রূপো, সোনা, তামা এগুলো দিয়ে গয়না তৈরি হয়। রাসায়নিক সার যেগুলোতে থাকে সেগুলো, মানে রাসায়নিক সার যেটা কন্টেন্ট করে আর কি, মানে যেগুলো রাসায়নিক সারের মধ্যে থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যেগুলো গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। দাঁত মাজার পেস্ট, সেটাতে থাকে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এগুলো থাকে। ফটোগ্রাফিক ফিল্ম, এখন ফটোগ্রাফিক ফিল্মের চল উঠেই গেছে, আমি জানি না কেউ দেখেছো কিনা। আগে এরকম ফিল্মের রোল পাওয়া যেত যেগুলো দিয়ে ছবি তোলা যেত,
তো এখন তো সব ডিজিটাল ক্যামেরা হয়ে গেছে, আমি এটাও ডিজিটাল ক্যামেরা দিয়ে শ্যুট করছি। তো ফটোগ্রাফিক ফিল্ম যেটা রয়েছে সেটা সিলভার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ব্রোমিন। ব্রোমিন কিন্তু ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হতো। ব্রোমিন ইজ এ ভেরি এসেন্সিয়াল আইটেম ফর দ্য ফটোগ্রাফি ফিল্ড। ওকে, তারপর হচ্ছে চেয়ার বা টেবিলের কাঠ। কাঠ, স্পেশালি কাঠের মেন ইনগ্রিডিয়েন্টস কি আছে? কাঠের ইনগ্রিডিয়েন্টস হলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে কাঠের ইনগ্রিডিয়েন্টস। দেশলাই কাঠির বারুদ। দেশলাই কাঠির বারুদ তৈরি হয় লাল ফসফরাস, ক্লোরিন, অক্সিজেন, পটাশিয়াম এগুলো দিয়ে। দেশলাই কাঠির বারুদ যেটা রয়েছে, শুধু বারুদটা, কাঠিটা নয় কিন্তু, সেগুলো হয়। উদ্ভিজ্জ প্রাণীজ খাদ্য যেটা রয়েছে সেগুলোর মধ্যে এখানে প্রচুর রয়েছে। এখানে একটা শর্টকাট শেখাবো। এই যে উদ্ভিজ্জ প্রাণীজ খাদ্যটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি মাধ্যমিকের সিলেবাস। আচ্ছা, শর্টকাটটা শেখাই, একটা শর্টকাট শেখাই তোমাদের। মানে এই যে উদ্ভিজ্জ প্রাণীজ খাদ্য রয়েছে, এটাকে মনে করবার একটা খুব শর্টকাট রয়েছে। সেটা হচ্ছে, আমি এখানে একটা নীল কালারের দাগ কেটেছি, আগে ওটাকে আমি ওড়াই বেট। এই যে উদ্ভিজ্জ প্রাণীজ খাদ্য, মানে আমরা এসেনশিয়াল কি কি খাদ্য আমরা গ্রহণ করি, সেগুলো একটা শর্টকাট হচ্ছে চোনস, ফেক, পেমগ, কানা। এটা হচ্ছে শর্টকাট, চোনস, ফেক, পেমগ, কানা। মানে এটা কিরকম ভাবে শর্টকাটটা দেখো। সি, সি কি? কার্বন। এইচ, হাইড্রোজেন, তাই তো? ও কি? অক্সিজেন। এন কি? নাইট্রোজেন। এস কি? সালফার। এফ ই কি বোঝায়? আয়রন। আমি একটা বাংলায় একটা ইংরেজিতে লিখছি, হ্যাঁ, কারণ জায়গা নেই অতটা, একটু ছোট্ট জায়গা হয়ে গেছে তো। আচ্ছা, কে কি? পটাশিয়াম। আচ্ছা, এই পটাশিয়ামের একটা খুব উল্লেখযোগ্য হিস্ট্রি আছে কিন্তু, মানে যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড, তো তোমরা ইউটিউবেই সার্চ করে দেখো পটাশিয়াম কিভাবে আবিষ্কৃত হয়েছিল, মানে পট অ্যাশ ইয়াম নামটা কিভাবে এসছে। পট অ্যাশ, পট অর্থাৎ পাত্রের ভেতরে যে অ্যাশ অর্থাৎ ছাই পাওয়া যেত, সেটা থেকে নাম হয়েছে পট অ্যাশ ইয়াম। মানে সেটা থেকে আমরা পটাশিয়াম মৌলটা কিন্তু আবিষ্কার করেছি। তো পট অ্যাশ ইয়াম, এটা দেখে নিও ইউটিউবে। ইটস আ ভেরি মানে এটা খুব ইন্ট্রিগিং একটা জিনিস, এটা খুব ভেরি ইন্টারেস্টিং একটা হিস্ট্রি রয়েছে এই পটাশিয়ামের। আচ্ছা, তারপরে পি, পি এর কি রয়েছে? ফসফরাস। এমজি, আমি আর এই সাইডে লিখছি না, জায়গা নেই। এমজি ম্যাগনেসিয়াম, সিএ ক্যালসিয়াম, এনএ সোডিয়াম। তার মানে আমরা কি পেলাম? চোনস, ফেক, পেমগ, কানা। এটা হচ্ছে একদম এসেনশিয়াল আইটেম। এটা মাধ্যমিকের সিলেবাস অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, একটু একটা স্টেপ এগিয়ে গেলে তো অসুবিধা নেই। ওকে, তারপরে দেখো, তারপরে রয়েছে ওষুধ। পেনের কালারটা চেঞ্জ করতে হবে। ওষুধ, ওষুধে কি কি থাকে? ওষুধে থাকে হচ্ছে সালফার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই সমস্ত যে মৌলগুলো রয়েছে সেগুলো আমরা ওষুধে দেখতে পাই। অর্থাৎ আমরা মানব জীবনে এবং পরিবেশে আমরা এই এতগুলো বেসিসের জন্য, এবং বলা ভালো যে আমাদের প্রত্যেক দিনের যে আমাদের দৈহিক যে সমস্ত কাজ রয়েছে, আমাদের শারীরিক যে সমস্ত কাজ রয়েছে, বা আমরা যে সমস্ত কাজ করি, যে সমস্ত আমরা রেগুলার কাজ করি, সে সমস্ত ক্ষেত্রেই আমরা এই ধাতু এবং অধাতুর কিন্তু ব্যবহার করে থাকি। ওকে, তারপর আমরা যাই। দেখো, মানবদেহের প্রতি 100 গ্রাম ওজনে বিভিন্ন ধাতব এবং অধাতব মৌল কত পরিমাণ উপস্থিত থাকে? আমাদের যদি কেউ 100 গ্রাম এখান থেকে খুলে নেয়, খুলে নিয়ে আমরা যদি টেস্ট করি, তাহলে আমরা সেখানে ক্যালসিয়াম পাবো হচ্ছে 1.43%, শতকরা হিসাবে, শতাংশ হিসাবে দিয়ে দিয়েছে। সোডিয়াম আমরা পাবো হচ্ছে 0.14%, পটাশিয়ামও তাই 0.14%, অক্সিজেনও তাই 61.42%, কার্বন আমরা পাবো হচ্ছে 22.85%, হাইড্রোজেন পাবো আমরা হচ্ছে 9.99%, নাইট্রোজেন পাবো আমরা 2.57%, এবং ফসফরাস পাবো আমরা 1.11%। এতটা আমরা আমাদের দেহের ভেতরে, মানে আমাদের দেহের গঠনে এরা কিন্তু কি ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ এরা খুব উল্লেখযোগ্য একটা ইনগ্রেডিয়েন্টস।
ওকে, আবার এখানে দেখো, এখানে একটা মজার জিনিস রয়েছে যে যদি আমরা এই এত ক্যালকুলেশন পড়লাম, তো যে এত পার্সেন্ট করে বডিতে থাকে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে আমি একটা বাটিতে তোমাকে এই অক্সিজেন 61.42% দিয়ে দিলাম, কার্বন 22.85% দিয়ে দিলাম, বা ক্যালসিয়াম 1.43% দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম, তাহলে কি আমাদের হিউম্যান বডি তৈরি হয়ে যাবে? না, কখনোই নয়। কারণ এই উপাদান দেখো, এখানেই বলা রয়েছে এই উপাদানগুলি এক জায়গায় করলে কি মানবদেহ বানানো সম্ভব? একদমই সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে এগুলি মানবদেহের উপাদান হলেও এই সমস্ত মৌলগুলি কিন্তু আমাদের দেহে আলাদা আলাদাভাবে থাকে না। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে, যে এই সমস্ত মৌলগুলো আমাদের দেহে কিন্তু আলাদা আলাদাভাবে খুঁজে পাওয়া যাবে না, যে হ্যাঁ শুধু ক্যালসিয়াম রয়েছে। না, ক্যালসিয়ামের যৌগ থাকে সব সময়। ফসফরাসের যৌগ থাকে। এরা সবসময় বিভিন্ন জটিল শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চলেছে। এই যে যৌগগুলো রয়েছে, যে সমস্ত এই যে আমরা এতগুলো যে মৌল পড়লাম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, এরা কিন্তু সব সময় আমাদের দেহের ভেতরে বিভিন্ন যৌগ আকারে থাকে, এবং এরা বিভিন্ন জটিল শারীরবৃত্তীয় যে রাসায়নিক প্রক্রিয়া রয়েছে সেগুলোতে তারা ব্যবহৃত হয়ে চলেছে। এই প্রক্রিয়ায় কোনো একটি মৌলের পরিমাণ কম বা বেশি হলেই আমাদের দেহে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায়। কমও হলেও সমস্যা, আবার বেশি হলেও সমস্যা, দুটোতেই কিন্তু প্রবলেম রয়েছে। আমরা সম্ভবত এবার ওইটাই পড়বো, যে বিভিন্ন মৌল আমাদের দেহে কি কি কাজ করে সেগুলো আমরা দেখে নেব। আমাদের কি কি কাজ করে? যে দেহে জলের ভারসাম্য বজায় রাখা, হৃৎপিণ্ডের কার্যকারিতা, অম্ল ক্ষারের ভারসাম্য, দাঁত ও হাড়ের গঠন, উৎসেচকের কার্যকারিতা, রক্ত জমাট বাঁধা, পেশি সংকোচন এবং স্নায়ু স্পন্দন পরিবহন, কলাকোষের জারণ বিজারণ, অক্সিজেনের পরিবহন সঞ্চয় ব্যবহার, অতিরিক্ত জারণ প্রতিরোধ, বার্ধক্য আসতে বাধা দেওয়া, হরমোন গঠন, রক্ত গঠন, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠন, এই সমস্ত কাজে আমাদের এই যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো কিন্তু একটা অ্যাক্টিভ ভূমিকা নেয়, খুব উল্লেখযোগ্য ভূমিকা নেয়। কি কি? এবার আমরা এই যে এতগুলো পয়েন্ট যেগুলো পড়লাম, সেই পয়েন্টগুলো কি আমরা একটুখানি ব্রডার ওয়েতে দেখে নেব। কীভাবে দেখে নেবো? হ্যাঁ, মাঝে মধ্যে আমি স্ক্রিনটা দেখে নিই আমার অডিওটা যাচ্ছে কিনা ঠিকঠাক। একদিন এরকম হয়েছে যে আমি পুরো পড়িয়ে দিয়েছি, পুরো 6টা না 7টা এরকম স্লাইড খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, বুঝিয়ে তারপরে রেকর্ডারের দিকে তাকিয়ে দেখি আমার অডিওটাই যায়নি। কি বাজে কেস, মানে শুধু আমি মানে বকেই গেছি, কোনো অডিও যায়নি। ওকে, ফার্স্ট এটা আমরা পড়ি। দেখো, দেহে জলের ভারসাম্য দেহের আন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন হলো সোডিয়াম এবং পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে আমাদের দেহের ভেতরে যে কোষ রয়েছে সেই কোষের আন্তঃকোষীয়, অর্থাৎ কোষের ভেতরের, এবং বহিঃকোষীয় মানে কোষের বাইরের যে ফ্লুইড রয়েছে, তরল রয়েছে, সেটার প্রধান ক্যাটায়ন, সেটার প্রধান উপাদান। সোডিয়াম আয়নের উপস্থিতি অভিস্রবণ প্রক্রিয়া অনুযায়ী আন্তঃকোষীয় ও বহিঃকোষীয় প্রকোষ্ঠে জলের বন্টনে সাহায্য করে। আচ্ছা, অভিস্রবণ তোমরা জানো কি জিনিস? অভিস্রবণ যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তারা স্কিপ করতে পারো এই কিছু সেকেন্ড। অভিস্রবণ হচ্ছে যে প্রক্রিয়ায় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়ে যায় যে পার্টিকেলসগুলোর, সেটাকে বলা হয় অভিস্রবণ। মানে আমরা যেরকম উল্টো জিনিসটা সাধারণত দেখতে পাই, যে ধরো আমি একটু চিনি নিলাম এবং একটু জলের মধ্যে সেটা গুলতে শুরু করলাম, তার মানে কি চিনি কনসেন্ট্রেটেড ছিল, সেটা জলের মধ্যে গিয়ে সেটা জলের মধ্যে পুরোটা সুন্দরভাবে মিশে গেল, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ে। সাধারণত সবাই তো তাই হয়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ে, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যায়। কেন? অভিস্রবণের একটা খুব মেন ইনগ্রিডিয়েন্টস হলো অর্ধভেদ্য পর্দা, অর্থাৎ কোনো একটা মেমব্রেন বা কোনো একটা পর্দা দিয়ে যদি আমরা এদিকে বেশি ঘনত্বের জিনিস এবং এদিকে কম ঘনত্বের জিনিস রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে তারা এগিয়ে চলেছে। দ্যাটস অভিস্রবণ। সবসময় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায় হচ্ছে অভিস্রবণে। তো আমাদের বডিতেও কিন্তু তাই, আমাদের বডিতে যে কোষের ভেতরে যে জলটা যাচ্ছে সেটা কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া যাচ্ছে। কোষের ভেতরে কিন্তু আমাদের জলের ঘনত্ব বেশি, মানে সল্টের ঘনত্ব বেশি, তো তারা ওই দিকে ছুটে যায়, কোষের ভেতরের দিকে ছুটে যায় অভিস্রবণ প্রক্রিয়া। কেননা আমাদের যে কোষের পর্দা রয়েছে, প্রত্যেকটা কোষের বাইরে যে সেল মেমব্রেন রয়েছে, কোষ পর্দা রয়েছে, সেই কোষ পর্দা কিন্তু এক একটা অর্ধভেদ্য পর্দা। ওকে, এবার ফিরে আসি, যারা অভিস্রবণ প্রক্রিয়াটা জানো তার পরে এটা থেকে আমরা পড়ি যে সোডিয়াম আয়নের উপস্থিতি অভিস্রবণ প্রক্রিয়া অনুযায়ী আন্তঃকোষীয় ও বহিঃকোষীয় প্রকোষ্ঠে জলের বন্টনে সাহায্য করে।
মূত্র তৈরির সময় জল ধরে রাখে এবং রক্তের মোট পরিমাণ সঠিক রাখে। এটা হচ্ছে সোডিয়ামের বেসিক কাজ এটা। কিন্তু আমরা জানি যে কাঁচা নুন বেশি খাওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সোডিয়াম রয়েছে। খাওয়া উচিত কিন্তু বেশি নয়। তার কারণ হচ্ছে কাঁচা নুন বেশি খেলে নুনের মধ্যে থাকা সোডিয়ামের উপস্থিতির জন্য কোষ মধ্যস্থ তরল থেকে রক্ত জল শোষণ করতে শুরু করে। কন্টিনিউয়াস কোষ তার যে আমাদের যে ব্লাড ভেসেলস যেগুলো রয়েছে, রক্তবাহ যেগুলো রয়েছে, সেগুলো থেকে জল শোষণ করতে শুরু করে কোষের ভেতরে। সো তার ফলে কি হয়, আমাদের রক্তে তো জলের পরিমাণ কমে যাচ্ছে। রক্তটা যতটা লিকুইড থাকার কথা বা রক্তটা যতটা পাতলা থাকার কথা ততটা থাকছে না। তার মানে কি, রক্তটা আরো গাঢ় হয়ে যাচ্ছে। তো সরি, উল্টো বলে ফেললাম। ওই যে রক্ততে তো আমাদের সোডিয়াম মানে সল্টের পরিমাণটা বেশি হয়ে গেছে, সোডিয়ামের পরিমাণ বেশি হয়ে গেছে। ওরা কি করে, ওরা কোষের ভেতর থেকে জল টানতে শুরু করে এবারে। তো তার ফলে কি হয়, কোষের ভেতরে জলের পরিমাণ কমে যায় এবং রক্ত আরো পাতলা হতে শুরু করে। এবার রক্তে যদি জলের পরিমাণ বেড়ে যায়, রক্তের তো মেন উপাদান হচ্ছে জল, সেই জন্য তো রক্ত লিকুইড থাকে। আমাদের শরীরে রক্তের একটা পার্টিকুলার পরিমাণ রয়েছে, সেই পার্টিকুলার পরিমাণ থেকে যখনই বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমাদের যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, ধরো একটা পাইপ রয়েছে, সে ধরো এটা একটা পাইপ, সেই পাইপটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াস জল ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবার জল ফ্লো হতে হতে আমি কি করলাম, এই দিকে হঠাৎ করে জলের ফোর্স আরো বাড়িয়ে দিলাম। এদিকের মুখটা কিন্তু সেমই রয়েছে, কিন্তু জলের ফোর্স বাড়িয়ে দিলাম, তাহলে কি দেখতে পাবো, পাইপটা এরকম ফুলে গিয়ে আমি যদি আরো বেশি ফোর্স বাড়াই তাহলে পাইপটা মাঝখান থেকে ফেটে যাচ্ছে, বাস্ট হয়ে যেতে পারছে। ঠিক এক্স্যাক্টলি এটা আমাদের বডির ভেতরেও কিন্তু হতে পারে। যদি আমাদের রক্তে জলের পরিমাণ বেড়ে যায় তখন রক্তচাপ বেড়ে যায়, ব্লাড প্রেশার আমরা বলি, ব্লাড প্রেশার বেড়ে যায়, অর্থাৎ ভেতরে রক্তবাহের ভেতরে রক্তের যে প্রেশার, রক্তের যে চাপটা রয়েছে সেই চাপ বেড়ে যায়, অর্থাৎ বেশি পরিমাণ রক্ত পরিবাহিত হচ্ছে। সো ব্লাড ভেসেলগুলো তো এবার তাদের এফেক্ট করতে শুরু করেছে, কারণ ব্লাড ভেসেলগুলো তো একটা পার্টিকুলার লিমিট রয়েছে যে কতটা রক্ত পরিবহন করতে পারবে, তারা সেই লিমিটটাকে ক্রস করছে, মানে ব্লাড ভেসেলগুলো ফুলে যাচ্ছে আস্তে আস্তে, মানে ফাটবার অবস্থায় পৌঁছে যাচ্ছে আর কি। তো এই সমস্ত রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড এবং বৃক্কে বিপত্তি ডেকে আনে। হৃৎপিণ্ড, ওয়াই হৃৎপিণ্ড ইজ ইম্পর্টেন্ট, যে আমাদের সারা দেহে তো রক্ত হৃৎপিণ্ডই পরিচালনা করছে। তো তার কাছে যখন হঠাৎ করে এবার ওইরকম একটা সার্জ অফ ব্লাড তার কাছে চলে আসে, মানে সে জানে যে কতটা রক্ত কতটা কোথায় দিতে হবে, দিতে হলে সবাই ঠিকঠাক মতো কাজ করবে, হঠাৎ করে তার কাছে অতিরিক্ত রক্ত চলে এলো, এবার সে বুঝতে পারছে না যে কোথায় দেবো আমি, সে ভুলভাল পাম্প করতে শুরু করবে। মানে সে জানে যে ধরো যে আমার ধরো চোখে সার্টেন একটা অ্যামাউন্ট রক্ত দিলে আমার চোখ ঠিকঠাক কাজ করবে, ওকে। এবার তার কাছে এক্সেস রক্ত চলে এলো, না সে সেই রক্তটাকে চোখে দিতে পারছে, না সেই রক্তটাকে অন্য কোথাও দিতে পারছে, কি করে বুঝতে পারছে না, সে ভুলভাল রকমের বিট করবে আর কি। আমাদের যে হৃৎপিণ্ড নর্মাল যে বিট করে তার চেয়ে ভুলভাল বিট করে দেবে। তো এটাই হচ্ছে আমাদের যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে আমরা বলি, মানে আমরা বলতে পারি যে এরকম হার্ট অ্যাটাকের চান্স থাকে। তো দিস ইজ হার্ট অ্যাটাক, ওকে। আর বৃক্কে নানা বিপত্তি ডেকে আনে। বৃক্ক আমাদের কি কাজ করে, বৃক্ক হচ্ছে আমাদের বডিতে ছাঁকনির মতো কাজ করে। যেরকমভাবে আমরা চা ছাঁকনিতে চা ছেঁকে নর্মাল চাটা আমরা খাই এবং চায়ের যে পাতাটা রয়েছে সেটা ফেলে দিই, বৃক্ক কিন্তু এক্স্যাক্টলি সেম, একদম সেই কাজটাই করে। কি কাজ করে, বৃক্ক আমাদের রক্তকে কন্টিনিউয়াস এরকমভাবে ফিল্টার করে চলেছে, এবং ফিল্টার করে কি ফিল্টার করছে, কি ছাঁকছে, রক্তের যে বিভিন্ন দূষিত পদার্থগুলো রয়েছে এবং কোষের ভেতর থেকে যে পাচনের ফলে, মানে কোষের যে কোষ খাবার খাওয়ার পর যে এক্সেসটা যেটা খাবার, মানে বিপাকজাত দূষিত পদার্থ যেটা তৈরি হয়ে যাচ্ছে, বিপাকের ফলে যে দূষিত পদার্থ তৈরি হচ্ছে সেইটা সে তো রক্ততে দিচ্ছে। এবার রক্ত, প্রত্যেকটা রক্ত বৃক্ক হয়ে তারপর আমাদের বডিতে আসছে, আবার ওই যে বৃক্ক হয়ে বডিতে আসছে ওইখানটাতে কিন্তু বৃক্ক তাকে ফিল্টার করছে, ওই যে দূষিত পদার্থগুলো সেইগুলো কিন্তু বৃক্ক ফিল্টার করে মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দিচ্ছে। তো যদি আমাদের হঠাৎ করে রক্ত বেশি বেড়ে গেল তো বৃক্ককে বেশি কাজ করতে হচ্ছে, তার একটা তো কাজের ক্যাপাসিটি রয়েছে। আমাকে যদি কেউ, আমি ধরো আমি 20টা ইঁট বইতে পারি, আমি 20টা ইঁট সারাদিনে বয়ে 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 নিয়ে অন্য জায়গায় নিয়ে রেখে দেবো। এবার আমাকে যদি হঠাৎ করে কেউ বলে যে না আজকে তোকে 60খানা ইঁট বইতে হবে, তো খুব স্বাভাবিকভাবেই আমি 20টা ইঁট তাড়াতাড়ি করে বওয়ার চেষ্টা করবো, আমি হাঁপিয়ে যাবো, আমি পারবো না, এরকম তো হবে। তো সেম ফর দ্য বৃক্ক, সেম ফর দ্য কিডনি। তো বৃক্কে নানা বিপত্তি ডেকে আনে, এগুলো থেকে মানে কিডনিতে বিভিন্ন প্রবলেম হয়, কিডনি প্রপার ফাংশন করতে পারে না, কাজ করতে পারে না ঠিকঠাকভাবে, অনেক কিছু প্রবলেম, জটিল প্রবলেম আসতে পারে। আবার প্রচুর ঘাম বা ডায়রিয়ার সময় দেহ থেকে সোডিয়াম বেরিয়ে যায়।
আমরা দেখলাম কি রক্তে সোডিয়াম বেড়ে গেল, মানে কি কোষ থেকে জল সে নিয়ে নিল, রক্ত বেশি হয়ে গেল, এবারে সোডিয়াম কমে গেছে, এবার কোষ কি করছে, রক্ত থেকে এবার জল নিয়ে নিচ্ছে, কারণ কোষের ভেতরে তো সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, সোডিয়ামের ঘনত্ব বেড়ে গেছে, অভিস্রবণ প্রক্রিয়া এবারও রক্ত থেকে জল নিয়ে নিচ্ছে, নাও এবার রক্ত কম পড়ে গেছে। ডায়রিয়া ফাইরিয়ার সময় কি হয়, রক্ত কম পড়ে যায়, এবার রক্ত কম পড়ে যাওয়া মানে কি রক্তচাপ কমে গেল, এই ভেসেলটার মধ্যে দিয়ে জল যাচ্ছিল, আমি এখান থেকে জলের যে আমার এখানে ধরো দুটো পাইপ অ্যাড করা রয়েছে, আমি একটা পাইপ খুলে নিলাম, তার মানে কি এর মধ্যে তো একটা পাইপ, এবার একটা পাইপ দিয়ে তো জল যাচ্ছে, ওইটুকু একটুখানি জল যাচ্ছে, তো তার মানে কি এর মধ্যে জলের প্রেশারটা কমে গেল, তো এর ফলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার মানে কি হৃৎপিণ্ড দরকার যে আমার হয়তো আমি 200 ml ব্লাড আমি পাম্প করব করে হাতে পাঠাবো, হাতে দরকার আছে ব্লাডে, হৃৎপিণ্ডের কাছে 200 ml ব্লাডই নেই, এবার সেই কি করবে, সে তো এবার ও চাইছে অন্য অন্য জায়গা থেকে ব্লাড নিয়ে আসতে, তো তার মানে কি ওর যে প্রপার যে ফাংশনটা, তার যে ছন্দবদ্ধ যে ফাংশনটা, সেই ফাংশনটা নষ্ট হয়ে যাচ্ছে। সো দ্যাটস আ ভেরি ডেঞ্জারাস থিং, যেখানে ওই হৃৎপিণ্ড ভুলভাল পিট করে হার্ট অ্যাটাক হয়ে যায়, এইটা হচ্ছে ওই কেস। আচ্ছা, তারপর আমরা পড়ি যে হৃৎপিণ্ডের কার্যকারিতা, আমরা এতক্ষণ ধরে হার্টটা নিয়ে পড়ছিলাম, হার্ট চলে এসছে। ওকে, হৃৎপিণ্ডের উত্তেজিতা এবং ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ ক্যালসিয়াম ও পটাশিয়াম আয়নের গাঢ়ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। সোডিয়াম জলের ভারসাম্য রক্ষা করছে, পটাশিয়াম এবং ক্যালসিয়াম তার বিটটাকে ডিপেন্ড করছে। দেখো সব কটা মৌল কিন্তু একসাথে এক ধরনের কাজ করছে না, তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছে। কেন না, যাতে আমাদের একটা শরীর প্রপারলি কাজ করতে পারে, সমস্ত কাজ যাতে হয়, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, পটাশিয়ামের গাঢ়ত্ব কমে গেলে দেখো হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে। ক্যালসিয়াম হৃৎপিণ্ডের সংকোচন মাত্রা সঠিকভাবে বজায় রাখে, এই ক্যালসিয়ামের গাঢ়ত্ব কমে গেলে হৃৎপিণ্ডের সংকোচনের হার কমে যায়, অর্থাৎ হৃৎপিণ্ডের যে লাভ ডাব যেটা রয়েছে, সেই লাভ ডাবের হারটা কমে যায়। ওকে, আমরা তারপরে যাই, তারপরে রয়েছে অম্ল ক্ষারের ভারসাম্য, মানে অ্যাসিড এবং অ্যালকালাই। খাদ্যের মাধ্যমে পটাশিয়াম গ্রহণ কম হলে কোষে অম্লত্ব বেড়ে যায়, অর্থাৎ যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এইটার একটা খুব ভালো জিনিস রয়েছে, আমি এটা পড়িয়ে নিই তারপর বলবো। মানে এটার আমাদের এই যে শুধুই একটা লাইন রয়েছে না, এটার একটা খুব অসাধারণ প্র্যাকটিক্যাল ইউজ আগেকার দিনে রাজা মহারাজারা করতেন, কিভাবে আমি বোঝাচ্ছি। এবং কোষের বাইরের তরলে ক্ষারের পরিমাণ বেড়ে যায়। ওকে, এই অম্ল ক্ষারের ভারসাম্য বিঘ্নিত হলে অস্থিসন্ধির ক্ষয় শুরু হয়, অর্থাৎ যাকে আমরা চিনি আর্থ্রাইটিস রোগ হিসাবে। আর্থ্রাইটিস মানে গেঁটে বাত, যে বিভিন্ন আমাদের যে বডি যে গাঁট রয়েছে, জয়েন্ট রয়েছে, সেগুলোতে বাত হয়ে যায়। এছাড়াও হাড়ের ঘনত্ব কমে যেতে শুরু করে, যাকে আমরা চিনি অস্টিওপোরোসিস রোগ নামে। বাত, এই সরি অস্টিওপোরোসিস বাত নয়, এটা হচ্ছে বোন ডেন্সিটি কমে যায়, সরি অস্টিওপোরোসিস বাত নয়, আর্থ্রাইটিস হচ্ছে গেঁটে বাত। আচ্ছা, এবার আমি বলছিলাম না এই লাইনটার আমি এটা এক্সপ্লেনেশন দেবো, হিস্ট্রি এক্সপ্লেনেশন, রাজা মহারাজা। তোমরা বিভিন্ন গল্পে এটা পড়েছো যে আগে রাজা মহারাজারা মৃগয়া করতে যেতেন। মৃগয়া মানে বনে গিয়ে পশু শিকার করে নিয়ে আসতেন, হরিণ ফরিণ শিকার করে নিয়ে আসতেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি পশু শিকারকে কিন্তু কোনোভাবে প্রমোট করছি না, এটা কেউ বলবে না, আমি পশু শিকারকে কোনো রকম প্রমোট করছি না, এটা যে ঘটনাটা ঘটেছে আমি সেটার বেসিসে বলছি। তারা যে পশু শিকার করতেন, তারা নিজেরাই কেন শিকার করতেন? তাদের তো লোক আছে, তারা তো নিজেরাই গিয়ে মেরে নিয়ে চলে আসতে পারে, বা কাউকে একটা বলে দিলে সে তো নিয়ে আসতে পারে। এখানে হচ্ছে মেন ইভেন্ট যে আমরা যখন পটাশিয়াম গ্রহণ করি না, পটাশিয়াম সোডিয়াম এই জিনিসগুলো আমাদের দেহে খুব বেশি বার্ন হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো না শেষ হয়ে যায়, খরচা হয়ে যায়, তো আমাদের কন্টিনিউয়াসলি এগুলো গ্রহণ করতে হয়। পটাশিয়াম বলো, সোডিয়াম বলো, সোডিয়ামের তো ইভেন আমাদের বডি এমনভাবে তৈরি যে আমরা যেমন নুন ছাড়া কোনো খাবার খেতে পারি না। কেন খেতে পারি না? তার কারণটাই ওটাই, আমাদের বডি সোডিয়াম চাইছে কন্টিনিউয়াসলি, তো সেই কারণে আমাদের নুন খেতে হয়। তো পটাশিয়ামটাও প্রায় সেম, পটাশিয়াম আমরা বিভিন্ন খাবারের মধ্যে, মানে প্রায় সব ধরনের খাবারের মধ্যে আমরা পটাশিয়াম পাই, কোনোটায় পরিমাণ বেশি, কোনোটায় পরিমাণ কম, ডিপেন্ডস। তো আমরা পটাশিয়াম গ্রহণ করি, আমরা গ্রহণ করি, তার মানে কি সব প্রাণীও সেই একই জিনিসটা গ্রহণ করে। এবারে একটা প্রাণীকে যখন আমরা অতিরিক্ত খাটাই, আমাদের নিজেদেরও যদি আমরাও খাটতে শুরু করি, মানে খুব শারীরিক পরিশ্রম করতে শুরু করি, তাহলে আমাদের সেলের ভেতরে, আমাদের বডির ক্ষেত্রে আমরা বলছি, অ্যাসিটিক অ্যাসিড বেড়ে যায়।
অ্যাসিড বেড়ে যায়, মাইন্ড ইট, অ্যাসিড। তার মানে কি, অ্যাসিড তো টক, আমরা জানি অ্যাসিড টক হয়। তার মানে কি, আমাদের দেহের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো ধীরে ধীরে টকতে শুরু করলো, অর্থাৎ টক হতে শুরু করলো। ওকে, রাজা মহারাজারা আগে যখন মৃগয়া করতেন তখন তারা কি করতেন, তারা ঘোড়ার পিঠে শিকারের পেছনে বেশ কিছুক্ষণ ছুটতেন, যাতে ওই শিকার যেটা রয়েছে বা হরিণ ফরিণ যেটা রয়েছে সে ক্লান্ত হয়। সে ক্লান্ত হলে তার কোষের ভেতরে ওই অ্যাসিড তৈরি হবে, এই যে কারণ তার পটাশিয়াম তো বার্ন হয়ে যাচ্ছে, তার কোষে এবার অ্যাসিড বাড়ছে, অ্যাসিড বাড়া, কোষে অ্যাসিড বাড়লে ওই যে আমরা যে ক্লান্ত হয়ে পড়ি না, যে গায়ে জোর নেই, আর ভালো লাগছে না, শুয়ে পড়তে ইচ্ছা করছে, দ্যাটস অ্যাসিড ফর্মেশন ইন আওয়ার মাসল অ্যান্ড সেলস। এটা হচ্ছে একদম খুব নমিনাল একটা জিনিস, যে অ্যাসিড ফর্ম হলে যদি আমাদের খুব ক্লান্ত মনে হয়, মানসিক ক্লান্ত নয় কিন্তু ফিজিক্যালি ক্লান্ত, খুব টায়ার্ড, সারাদিন হয়তো গরমে এদিক ওদিক ঘুরেছি, পরিশ্রম করেছি, তো তখন আমাদের বডিতে ওই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বলে আমাদের ক্লান্তি লাগে, পেশির ক্লান্তি বলে এটাকে। তো শিকারটাকে যখন তারা ধরতে যেতেন, তো তখন সেই শিকারি মানে শিকারের যে বডি রয়েছে সেই বডিতে অম্লের পরিমাণ বেড়ে যেত, অ্যাসিডের পরিমাণ বেড়ে যেত। তার ফলে ওই যে শিকার যেটা রয়েছে সেই শিকারের মাংসটা অ্যাকচুয়ালি নর্মাল মাংসের থেকে আরো বেশি সুস্বাদু হতো। ঠিক যে কারণে আমরা সাধারণত মাংস রান্না করলে আমরা টক দই, লেবু এগুলো দিই মাংসটাকে টেস্টি করবার জন্য, ওটা ইনবিল্ট ভাবেই টেস্টি হয়ে যেত। তো এটা হচ্ছে কারণ যে পটাশিয়াম, মানে তাদের পটাশিয়ামটাকে বার্ন করে দেওয়া হতো, হয়ে গিয়ে তারপর তাদেরকে শিকার করা হতো, তাদেরকে কাটা হতো, করে করা হতো। তো এটা হচ্ছে একটা হিস্টোরিক একটা উদাহরণ, যে পটাশিয়ামের গ্রহণ কম হলে আমাদের যে বডিতে যে সেল রয়েছে সেই সেলগুলোর আর কি অ্যাসিটিক হতে শুরু করে, টক হতে শুরু করে, তো সেটাতে টেস্টও বেটার হতো, মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। সো দ্যাট কাইন্ড অফ রিজন। ওকে, আমরা তারপরে যাই, অনেক গল্প করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে দাঁত ও হাড়ের গঠন, দাঁত ও হাড়ের দৃঢ়তা, ভার বহন করার ক্ষমতা এবং তার শক্তিশালী গঠনের জন্য দায়ী হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের নানা যৌগ। এই তিনটে জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্ট্রাকচারাল যে পার্টটা রয়েছে আমাদের বডির, সেই স্ট্রাকচারাল পার্টের জন্য এই তিনটে এলিমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট। আমাদের যে হাড় দাঁত রয়েছে সেগুলো ক্যালসিয়ামেরই যৌগ, তাতে ফসফরাস অ্যাডেড থাকে ফর মোর স্ট্রেংথনিং। এই যে ম্যাগনেসিয়াম যেটা রয়েছে না, এই যে ম্যাগনেসিয়াম ধাতুটা, ম্যাগনেসিয়ামের একটা খুব ভালো ইয়ে রয়েছে, আমাদের যে যে বিভিন্ন ব্রিজ তৈরি হয়, বিভিন্ন ব্রিজ বিভিন্ন জায়গায় তৈরি হয়, দেখেছো তো, ব্রিজে যে লোহাটা ব্যবহার করা হয়, মানে লোহা দিয়ে তো ওই ব্রিজের যে রেলিং ফেলিং যেগুলো বানানো হচ্ছে সেই রেলিংগুলো বানানো হয়, ওই লোহাতে কিন্তু এই ম্যাগনেসিয়াম মেশানো থাকে। ম্যাগনেসিয়াম মিক্সড লোহা ব্রিজ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাতে ওই লোহাটার যে স্ট্রেংথ বা সেই লোহাটার যে মজবুত হওয়ার যে ক্ষমতাটা সেটা আরও মানে প্রায় কয়েকশো গুণ বেড়ে যায় ম্যাগনেসিয়ামের জন্য। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তারপরে হচ্ছে উৎসেচকের কার্যকারিতা। উৎসেচক কি জিনিস, যারা জানো তারা 20টা সেকেন্ড স্কিপ করে যাও, যারা জানো না তারা শোনো। উৎসেচক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের বডিতে তারা বিভিন্ন কাজে সাহায্য করে, কিন্তু তারা নিজেরা কখনো পরিপাক হয়ে যায় না। এটা হচ্ছে উৎসেচক। তারা বিভিন্ন কাজে সাহায্য করে, দে আর কাইন্ড অফ লাইক আ হেল্পিং হ্যান্ড, বাট তারা খুব অ্যাক্টিভভাবে কিছু করে দেয় না। মানে উৎসেচক নিজে কখনো পাচিত হয় না, বাট তারা পাচনে সাহায্য করে, এরকম টাইপের কাজ করে তারা। মানে তারা ওই আর কি, মানে সেই একটা লোক থাকে না, মানে নদীর এপার থেকে ওপারে নিয়ে চলে যাচ্ছে নৌকো করে, বাট সে কোনো পয়সা নেয় না, না সে নেমন্তন্ন করলেও আসবে না কিছু, সে পয়সাও নেবে না, সে তার জাস্ট কাজ ওইটুকুই, তো দ্যাটস ইট। তো এটা হচ্ছে উৎসেচক। ওকে, আচ্ছা, তারপরে যাই, যে খাদ্যনালীতে শর্করা ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক করে অ্যামাইলেজ ও লাইপেজ উৎসেচক, এরা লিপিড জাতীয় এবং শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করে, অ্যামাইলেজ এবং লাইপেজ উৎসেচক। উৎসেচক কিন্তু পরিপাক হচ্ছে না, সে সেই ওইটাই রয়ে গেল, সে বেরিয়ে চলে গেল আবার পরের যে শর্করা এবং লিপিড খাবার আসছে তাকে আবার পরিপাক করতে, বাট তারা নিজেরা পরিপাক কিন্তু হচ্ছে না। কোষের মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনে সাহায্য করে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম। এইটা খুব ইম্পর্টেন্ট, সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম। এটার এখানে প্রশ্ন আসতেই পারে যে কোষের মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনে সাহায্য করে কোন উৎসেচক, উত্তরে আমরা লিখবো যে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম।
আচ্ছা, এই ধরনের বিভিন্ন উৎসেচক যৌগ ক্যাটালেজ বা সাইটোক্রোম অক্সিডেজের কাজে প্রয়োজন হয় যথাক্রমে ফেরাস আয়ন এবং ফেরাস ও কপার আয়ন। দুবার ফেরাস লিখে ফেলেছি, একটা ফেরাস কেটে দিও। ফেরাস এবং কপার মানে লোহা এবং কপার, Fe এবং Cu, এই দুটো আয়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই উৎসেচককে তৈরি করার জন্য। অ্যামাইলেজের গঠনের জন্য প্রয়োজন ক্লোরিন আয়নের, Cl, ক্লোরিন আয়নের প্রয়োজন হচ্ছে অ্যামাইলেজ গঠনের জন্য। তারপরটা আমরা যাই রক্ত জমাট বাঁধা। এটা একটু পড়ি। রক্ত জমাট বাঁধা হচ্ছে কি, যে কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বেরোতে শুরু করলে কয়েক মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। আমরা জানি রক্ত আমরা যদি চেপে ধরি বা ব্যান্ডেজ ফ্যান্ডেজ কিছু দিয়ে আটকে ধরে রাখি, রক্ত জমে যায়। এই রক্ত তঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে কপার আয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কপার আয়ন আমাদের দেহের যে বিভিন্ন যারা রক্ত তঞ্চনে সাহায্য করে, এটাকে আমি না মাঝে মধ্যে নিজে কনফিউজ হয়ে যাই যে আমি কতটা ইনডেপথে যাব এটা, কারণ এটার আমি গ্র্যাজুয়েট লেভেল অবধি আমি এটা বোঝাতে পারি, বাট অত দূর তো গিয়ে লাভ নেই। এটা আচ্ছা, একটা জিনিস আমি এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, এই যে রক্ত তঞ্চন মানে কেটে গেলে ভেতরে ওই যে রক্তটা আটকানোর, এটার কিন্তু একটা মানে মেন যে রক্তকণিকা যেটা এই কাজটা করে, মানে যার এই কাজটা মেন কাজ, সেটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেটস। আমরা বলি না প্লেটলেটস, ডেঙ্গু ফেঙ্গু হলে প্লেটলেট নেমে যায়, আমরা বলি যে প্লেটলেট কমে গেছে, দ্যাটস প্লেটলেটস। তো প্লেটলেট কি করে, প্লেটলেট দেখতে না এরকম টাইপের হয়, মানে একটু চোখের টাইপের হয়, এরকম টাইপের দেখতে হয় প্লেটলেট, এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, এরকম দেখতে হয় প্লেটলেট। যখন কোথাও কেটে যায় না, তো তখন এই প্লেটলেটগুলো না মাঝখান থেকে এরকম হাফ হয়ে যায়, মানে এরকম প্লেটলেট ও এরকম মাঝখান থেকে ও ভেঙে যায়, মানে ওইখানে গিয়ে অটোমেটিক্যালি ভেঙে যায়। তো এই যে ভেঙে গেলে তার ভেতর থেকে মাকড়সার জাল যেরকম হয় সেরকম জালের মতো এরকম একটা আঠালো পদার্থ এই ভেতর থেকে বেরোয়, সেটাকে বলা হয় যে ফাইব্রিন। এই ফাইব্রিন কি করে, এই যে কাটা জায়গাটার উপরে এই ফাইব্রিনটা কি করে, এরকম জালের মতো গিয়ে ওই ফাইব্রিনটা এরকম ওই কাটা জায়গাটায় আটকে দেয়। সো যেই আটকে দিল তার মানে কি, রক্তর ওই যে ফাইব্রিন যে জালটা রয়েছে না, সেটা রক্তকণিকার থেকেও সরু জাল, মানে কি রক্তকণিকাগুলো আর বেরোতে পারছে না। দেখবে যখন আমরা মানে কোথাও কেটে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়, তারপর দেখবে এরকম জলের মতো কি একটা লিকুইড এরকম বেরিয়ে আসছে, রক্ত কিন্তু বেরোচ্ছে না, বাট জলের মতো লিকুইড বেরিয়ে আসছে। তার কারণটা হচ্ছে ওই ফাইব্রিনটা গিয়ে অলরেডি এরকম জাল করে ফেলেছে, তাতে রক্তকণিকা আর বেরোতে পারছে না, মানে লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা তারা আর বেরোতে পারছে না, কিন্তু রক্তরস যেটা রয়েছে, প্লাজমা যেটা রয়েছে, সেই প্লাজমাটা কিন্তু বেরোতে পারছে। তো এবার কিছুক্ষণ করতে 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 ওই প্লাজমাটাও জমাট বেঁধে যায়, কেননা তখনও তো কন্টিনিউয়াসলি অনুচক্রিকা আসছে, ওখানে ভেঙে যাচ্ছে, আসছে ভেঙে যাচ্ছে, মানে একটা জাল রয়েছে, তারপরে আরেকটা জাল হয়ে গেল, তার তলায় আরেকটা জাল হচ্ছে, তার তলায় আরেকটা জাল হচ্ছে, তার তলায় আরেকটা জাল হচ্ছে, এরকম জাল হতে 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 ও পুরো জায়গাটাকে ব্লক করে দিল। তো এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রসেস। আর এই প্রসেসে খুব ইম্পর্টেন্ট যে ভূমিকাটা নেয় সেটা হচ্ছে কপার বা তামা। তা বলে কিন্তু আমি গোটা এরকম তামার টুকরো একটা খেয়ে নিলাম, আমি রক্ত জমাট বেঁধে, একদমই নয়, কখনোই হয় না। আমরা কিন্তু ওগুলোকে গ্রহণ করিও অ্যাজ আ যৌগ হিসাবে, এবং সেগুলো বডিতেও ব্যবহৃত হয় অ্যাজ আ যৌগ হিসাবে, নট মৌল। আমরা যদি এরকম এক গাদা এরকম কপার খেয়ে নিলাম, কোনো লাভ হবে না, পেট খারাপ হয়ে যাবে। ওকে, তারপর আমরা যাই যে পেশি সংকোচন এবং স্নায়ু স্পন্দন পরিবহন। স্নায়ু স্পন্দন মানে আমরা যে সেন্সটা পাচ্ছি সেই সেন্সটাকে ব্রেন অবধি পৌঁছানো এবং ব্রেন থেকে অর্ডারটা হাত অবধি পৌঁছানো। মানে যেমন কেউ যদি আমি যদি আঙুলে এরকম করে আমার একটা এরকম ছুঁচ ফোটাতে যাই, তাহলে এই যে ব্যথাটা লাগলো, এই ব্যথাটাই হাত থেকে ব্রেন অবধি পৌঁছানো এবং ব্রেন থেকে অর্ডার এলো যে ভাই তুই হাতটা সরা, তোর এখানে কিছুটা ফুটছে। তো এই যে অর্ডারটা আসে, ওই যে সেকেন্ডের মধ্যে যে মানে লাগলেই এটা ফাট করে, তো এইটা হচ্ছে স্নায়ু স্পন্দন পরিবহন। ওকে, পেশি সংকোচনে যে দুটি প্রোটিন মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে দুটো প্রোটিন হলো অ্যাক্টিন এবং মায়োসিন। এইটা প্রশ্ন আসে যে পেশি সংকোচনে কোন দুটি প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তো সেটার উত্তরটা তোমরা লিখবে যে অ্যাক্টিন এবং মায়োসিন। দেখো, মসৃণ পেশির সংকোচন মায়োসিন নির্ভর, যে সমস্ত মসৃণ পেশি রয়েছে, আর অমসৃণ পেশির সংকোচন অ্যাক্টিন নির্ভর। দুটোই কিন্তু পেশি, একটা মসৃণ সেটা মায়োসিন, মসৃণ মায়োসিন, অমসৃণ অ্যাক্টিন।
ওকে, আচ্ছা, এই উভয় সংকোচনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো ক্যালসিয়ামের আমরা আরো একটা পেলাম কি, একটা জিনিস মাথায় রাখবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, এই তিনটে যে এলিমেন্ট রয়েছে না, যেখানে যেখানে শক্তি প্রয়োজন, মানে স্ট্রেংথ প্রয়োজন, গায়ের জোর প্রয়োজন, সেখানে সেখানে কিন্তু এই তিনটে জিনিস থাকবেই থাকবে। হাড়, শক্তি প্রয়োজন, দাঁত, শক্তি প্রয়োজন, তাকে স্ট্রং করতে হবে। পেশি, মাসলস, শক্তি প্রয়োজন, তাকে স্ট্রং করতে হবে। তাহলে মনে রাখবে এগুলোতে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পেশির ক্ষেত্রে ফসফরাসটা অতটা থাকে না, বাট ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মানে এই তিনটের মধ্যে কোনো একটা এলিমেন্ট থাকবেই থাকবে, কারণ এই তিনটে এলিমেন্টই একমাত্র রয়েছে যেগুলো খুব শক্তিশালী যৌগ গঠন করে। তার মানে কি, তা আমি কিছুক্ষণ আগে কি পড়লাম যে পটাশিয়াম ধাতুটাও সাবানের মতো নরম ধাতু, ছুরি দিয়ে কাটলেই কাটা যায়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আমরা পড়লাম কিছুক্ষণ আগে। কিন্তু সেই পটাশিয়াম যখন হ্যাঁ ওইটা যৌগ গঠন করে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম সিম্পলি একটা খুব নরম ধাতু, নর্মালি ক্যালসিয়াম নরম ধাতু, বিরাট কিছু, খুব বিরাট স্ট্রেংথ কিছু নেই, বাট সেগুলো যখন আমাদের বডির ভেতরে প্রবেশ করছে তখন তারা যৌগ গঠন করে কিন্তু সেই আরও হার্ডেন্ড যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা বানাচ্ছে। আবার এখানে দেখতে পাবে যে, তাহলে এখানে প্রশ্ন করতে পারো তাহলে লোহা কি করছে, লোহা তো আরো শক্তিশালী জিনিস, তাহলে লোহা কি করছে? লোহার কিন্তু এই কাজটা নয়। লোহা যখন যৌগ গঠন করে, সেটা আমরা পড়বো, একটু বাদেই রয়েছে পয়েন্টটা, লোহার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। লোহা অক্সিজেন পরিবহন করে। শুধু এটা মনে রাখবে, যে দাঁড়িয়ে থাকছে, যা শক্তিশালী হয়ে দাঁড়িয়ে রয়েছে, সে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। দাঁত, হাড়, মাসলস শক্তিশালী, তারা দাঁড়িয়ে রয়েছে, দে আর রেডি টু ফাইট। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এরা তিনটের মধ্যে যে কোনো একটা তো থাকবেই, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, বাট একটা যে কোনো থাকবেই। আর যে আর কি মোট বইছে, মানে অক্সিজেন নিয়ে চলে গেল, কোষে কোষে দিতে চলে গেল, সেটা লোহা করে। আচ্ছা, গল্প অনেক হলো। এই বাবা, কখন মশা কামড়ে বসে রয়েছে নিজেই বুঝতে পারিনি। ওকে, আচ্ছা, এছাড়াও পেশির উত্তেজিতা ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম দ্বারা নিয়ন্ত্রিত হয়। পেশির যে সেন্সরি যে পার্টটা রয়েছে, সেই পার্টটাও আমরা ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোতে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এছাড়াও আমাদের মস্তিষ্কে স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষে উদ্দীপনা পরিবহনে ক্যালসিয়াম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। রিজিড একটা নেটওয়ার্ক লাইন দরকার, ক্যালসিয়ামকে ডাকো, এরকম একটা ব্যাপার আর কি। আমাদের শক্তিশালী কাউকে দরকার, ক্যালসিয়ামকে ডাকো। আচ্ছা, আমাদের খুব এফেক্টিভ, এফিশিয়েন্ট কাউকে একটা দরকার, ওকে, লোহাকে ডাকো, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, তারপর আমরা যাই যে কলা কোষের জারণ বিজারণ। দেখো, শ্বাসকার্যের সময় গৃহীত অক্সিজেন ব্যবহার করে মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনের সময় আমাদের কোষে, আচ্ছা মাইটোকন্ড্রিয়া ব্যাপারটা বলি, আমাদের কোষে তো বিভিন্ন কোষ অঙ্গাণু বলে এগুলোকে, মানে কোষের বিভিন্ন জিনিস থাকে যেগুলো কোষের বিভিন্ন কাজ করে। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে, আমরা যেটাকে বলি কোষের পাওয়ার হাউস, অর্থাৎ কোষের যে এনার্জি উৎপন্ন করে তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। দেখো, একটা কোষের আমি এই ছবিটাও এখানে দিয়ে দিয়েছি, যে কোষের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, সেই মাইটোকন্ড্রিয়াটাকে এইরকম কিছুটা দেখতে হয়, যে ভেতরে এই যে এরকম সেই হিটারের তারে যেরকম দেখতে হয় না, সেরকম ভেতরে ওরকম থাকে মাইটোকন্ড্রিয়া। তো এরা হচ্ছে কোষের পাওয়ার হাউস, এরা পাওয়ার জেনারেট করে, শক্তি জেনারেট করে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের সময় যে ইলেকট্রন পরিবহন ঘটে, সে তার জন্য বহু প্রোটিনের প্রয়োজন হয়। ইলেকট্রন পরিবহন কেন? কেননা শক্তি মিনস ইলেকট্রন, তারা ইলেকট্রনের মাধ্যমে শক্তি পরিবহন করে। এই প্রোটিন গঠনে আয়রন ও সালফার ব্যবহার হয়। আয়রন এবং সালফার ওই প্রোটিনটা তারা যে গঠনটা করছে সেইটাতে কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট, কাজে লাগে। ওকে, তারপর আমরা যাই, দেখো অক্সিজেন পরিবহন সঞ্চয় যে বলছিলাম, হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন যথাক্রমে, আমি কালারটা একটু চেঞ্জ করি, হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন যথাক্রমে রক্তে অক্সিজেন পরিবহন করে এবং ধীরে ধীরে সংকোচনক্ষম লোহিত পেশিতন্তুতে অক্সিজেন সঞ্চয় করে। হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, এবার হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন এই দুটো কি জিনিস দিয়ে তৈরি হয় দেখে নাও। এই দুটি প্রোটিনের অন্যতম উপাদান হলো আয়রন। ওই যে বললাম যে আমার একটা খুব এফিশিয়েন্ট লেবার চাই, মানে একদম কাঁধে করে নিয়ে গিয়ে ওখানে গিয়ে দমাস করে ফেলে দেবে বস্তাটা,
আয়রনকে ডাকো, মানে এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, এছাড়াও আয়ন ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে। আমরা জানি আয়রন তো তড়িতের সুপরিবাহী, তো এই কাজটাও করে দেয়। এর ফলে মাইটোকন্ড্রিয়ায় এটিপি সংশ্লেষ ও জল উৎপাদনের মতো কাজ সম্পন্ন হয়। হোয়াট ইজ এটিপি? এটিপি সংশ্লেষ মানে হচ্ছে এটিপি উৎপন্ন করা। এটিপি কি? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা একটা যৌগ। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে কাইন্ড অফ লাইক আ ব্যাটারি। আমাদের কোষের ভেতরে এটা একটা বায়ো ব্যাটারি, মানে যে ব্যাটারির শক্তিটা আমাদের যে এই যে এত কিছু ফাংশনস রয়েছে, কোষ যে এত কিছু করছে, সেই শক্তিটা ওই এটিপি থেকে নিচ্ছে, ওই ব্যাটারি থেকে নিচ্ছে। এটিপি ইজ, মনে রাখো, এটিপি হচ্ছে কাইন্ড অফ আ ব্যাটারি। এটিপির একদম পুরো এক্স্যাক্ট ডিটেলস তোমরা পড়বে হচ্ছে ক্লাস 11-এ সম্ভবত, 11 না 12-এ, ভুলে গেছি, আমিও ভুলে গেছি, বহু বছর আগে পড়েছি। বাট এটিপির পুরো যে ম্যাটারটা, মানে কেন এটিপি এটা করছে, কত, মানে এটিপির যে পাওয়ারটা, আমরা যে ব্যাটারি বলি না 1.5 ভোল্টের ব্যাটারি, তো এটিপির কত কি রয়েছে সেই সমস্ত, সেটা পুরোটা তোমরা পড়বে, এটিপির ডিটেলসটা পড়বে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তো এটিপি সংশ্লেষ এবং জল উৎপাদনের মতো কাজ সম্পন্ন হয়। এটার কি কাজ, মানে আয়রন যে এলিমেন্টটা রয়েছে, আয়রন যে মৌলটা রয়েছে, সেটার কাজ এটাই যে তারা অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। আর এটা একটা ছোট্ট জিনিস, তোমরা জানো হয়তো, আমাদের যে লোহিত রক্তকণিকা রয়েছে, রেড ব্লাড সেল যেগুলো রয়েছে, সেই রেড ব্লাড সেলকে তোমরা যদি দেখো, এখানে আমি এখানে ছবিও দিয়েছি, এই যে এখানে যদি তোমরা রেড ব্লাড সেলকে দেখো, দেখো খানিকটা গোলাপের পাপড়ির মতো হয়ে যায়, মানে জিনিসটা এরকম গোলাপের পাপড়ির মতো দেখতে। তার কারণটা এটাই যে আমি যদি ধরো আমার এই ফোনটা রয়েছে, এটা আমার ফোন রয়েছে, আমার এই ফোনের এই ওপরে তো একটা সারফেস রয়েছে, এটা তো একটা পাতলা সারফেস রয়েছে। আমি ধরো একটা ছোটো কৌটো রং নিয়ে এলাম, রং নিয়ে এসে আমি বললাম যে আমি এটাকে কালকে কালো রং করে দেবো পুরোটা। তো আমার একটা ছোটো কৌটো রং নিয়ে এটাকে রং করতে যতটা রং খরচা হবে, আমি যদি এই সারফেসটা কি আরেকটু খুঁড়ে দিই ভেতরটা, মানে এটা একটু খোঁদলা মতো করে দিই, তাহলে কি তার সারফেস এরিয়াটা আরও বেড়ে গেল। মানে এর সাইজ কিন্তু একই রইলো, কিন্তু এর ভেতরে যেহেতু আর একটু গর্ত মতো হয়ে গেছে, তার মানে কি তার সারফেসটাও বেড়ে গেল, সারফেসটা সোজা ছিল, সারফেসটাও বেড়ে গেল। তো তখন আমার কি, তার মানে আমার রংটা বেশি লাগছে ওখানে যদি কালো রং করতে চাই। এই রেড ব্লাড সেলের ক্ষেত্রেও কিন্তু তাই। এই রেড ব্লাড সেল কি করে, ওই এরকম সারফেসে যতটা অক্সিজেন কন্ট্যাক্টে আসতে পারতো, সে সারফেসটাকে এরকম ডাউন করে দিল, এরকম করে দিল। তার মানে কি, তার সে বেশি অক্সিজেন কন্ট্যাক্টে আসলো, তার মানে কি সে বেশি অক্সিজেন শোষণ করতে পারলো, তার মানে কি সে বেশি এফিশিয়েন্ট হয়ে গেল, তার মানে কি সে বেশি পরিমাণ অক্সিজেন নিয়ে সে মোটামুটি বেশি বেশি করে কোষে অক্সিজেন পৌঁছতে শুরু করলো, মানে সে আরও বেশি এফিশিয়েন্ট হয়ে গেল, আরও বেশি কার্যক্ষম হয়ে গেল। সো সেই কারণেই এই রেড ব্লাড সেলের যে আকারটা যেরকম এটা হয়, সেটা এরকম গোলাপের পাপড়ির মতো। ওকে, তারপর পড়ি। ওকে, তারপর হচ্ছে যে দেখো 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে অতিরিক্ত জারণ প্রতিরোধ এবং বার্ধক্য আসতে বাধা দেওয়া। অতিরিক্ত জারণ প্রতিরোধ মিন্স আমাদের কোষের একটা টেন্ডেন্সি বলতে পারো, যে আমরা যদি কোষকে খুব বেশি পরিমাণ খাবার দিতে শুরু করি, তাহলে কোষ কি করে, বেশি 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 খাবার খেয়ে সে বেশি বেশি করে আরও তার বিপাক ক্রিয়া যেগুলো রয়েছে সেগুলোকে করে সে তাড়াতাড়ি বুড়ো হয়ে মরে যেতে চায়। এটা হচ্ছে তার একটা টেন্ডেন্সি, মানে সে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, এটা তার টেন্ডেন্সি। কিন্তু তো এই এই যে টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সিটা প্রতিরোধ করে এবং বার্ধক্য আসতে বাধা দেয়। দুটোর কিন্তু মানে সেম। দেখো, কপার, সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিজ, এই কপার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্কের বিশেষ বিশেষ জৈব যৌগ বিশেষ বিশেষ ক্ষতিকর যৌগের, যথা সুপার অক্সাইড, অ্যানায়ন, এই সমস্ত যে যৌগগুলো রয়েছে ক্ষতিকর যৌগ, এদের ক্ষতিকর প্রভাবকে প্রশমিত করে, ফলে ক্যান্সার, আর্থ্রাইটিসের মতো রোগের সম্ভাবনা হ্রাস পায়। এরা, এই যে কপার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এরা রয়েছে, এরা না কাইন্ড অফ লাইক আ সিকিউরিটি গার্ড হিসাবে আমাদের বডির কাজ করেছে। তারা না বার্ধক্য অবস্থাতে যাবে না, চল ফট এখান থেকে, এরকম একটা মুডে তারা থাকে। ওকে, তারপর আমরা যাই হরমোন গঠন। হরমোন গঠনে কি কাজ করে দেখো, ডায়াবেটিস যে রোগ হয়, সেই রোগ ইনসুলিন নামক হরমোনের অভাবে হয়। টাইপিং মিস্টেক, আমার ফল্ট।
ওকে, খাদ্যনালীর সঙ্গে যুক্ত গ্রন্থি অগ্নাশয়ের কোষে, প্যানক্রিয়াস অগ্নাশয়ের কোষে ইনসুলিন হরমোনকে সুস্থিত ও সঞ্চয় করতে জিঙ্ক আয়ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইনসুলিন যে হরমোনটা রয়েছে, এটা একটা ছোট্ট আমি একটু ডেফিনেশন বলে দিই, ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাসটা, তবু আমি বলে দিই। ইনসুলিনের কাজটা হচ্ছে, ইনসুলিন কি করে, আমাদের রক্তে যে চিনির পরিমাণ রয়েছে, শর্করার পরিমাণ রয়েছে, সেটাকে কন্ট্রোল করে। এবার ইনসুলিনের পরিমাণ যখন বেড়ে যায় তখন রক্তে চিনির পরিমাণ কমে যায়, আর ইনসুলিনের পরিমাণ যখন কমে যায় তখন রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। তো যখনই চিনির পরিমাণ রক্তে বেড়ে যায়, ইনসুলিনের অভাব করলো, চিনির পরিমাণ বেড়ে গেল, তখনই কি হলো, মধুমেহ বা ডায়াবেটিস, রক্তে চিনি বেশি, ডায়াবেটিস, ব্লাড সুগার, ওটা হচ্ছে ইনসুলিনের অভাবে। তো যাদের খুব হাই ব্লাড সুগার রয়েছে তারা দেখবে ইনসুলিন ইনজেকশন নেন, পেটে নেন, ছোট ইনজেকশন হয়, ছোট্ট পেটে ইনজেকশন নেওয়া যায়, ইনসুলিন ইনজেকশন, ওটা ব্লাড সুগারের জন্য। আর এই ইনসুলিন হরমোনকে সুস্থিত করতে, তাকে এফিশিয়েন্ট করতে, এই জিঙ্ক আয়ন কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নেয়। আচ্ছা, আর থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন মানবদেহের কোষে অক্সিজেন গ্রহণ, তাপ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। থাইরক্সিনের মেন কাজ হচ্ছে এগুলো, অক্সিজেন গ্রহণ, তাপ উৎপাদন, খুব বেসিক যে কাজগুলো রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট যে কাজগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করা। এই হরমোন সংশ্লেষে আয়োডিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েডের জন্য আয়োডিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, একটা জিনিস বলো তো, থাইরয়েড কোথায় থাকে আমাদের দেহে, কোথায় রয়েছে থাইরয়েড? ভিডিওটা পজ করে নিজেরা খাতায় লেখো কোথায় রয়েছে থাইরয়েড, তারপরে বলবে। হয়ে গেছে? পজ করেছো, লেখা হয়ে গেছে, এবার আমি উত্তরটা বলি। আমাদের থাইরয়েড থাকে হচ্ছে গলায়, এইখানটায়, এই যে আমাদের যে অ্যাডামস অ্যাপেল রয়েছে, স্বরনালী, তো এর সাইডটায় থাকে হচ্ছে থাইরয়েড, মানে এখানটায় যদি কেউ ইনসেক্ট, মানে এখানটায় যদি আমি কেটে এখান দিয়ে দেখতে চাই তাহলে আমার এখানে রয়েছে থাইরয়েড, এদিকে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। দেখবে আয়োডিনের অভাবে, আমরা পড়েছো আমি জানি না অত দূর অব্দি সিলেবাস এগিয়েছি কিনা, আয়োডিনের অভাবে হয় হচ্ছে গলগণ্ড রোগ, গলা এরকম ফুলে যায়, থাইরয়েড গ্রন্থি এরকম ফুলে যায় পুরো, তো ওটা আয়োডিনের অভাবে হয়। থাইরয়েড থাকে আমাদের এই গলায়। ওকে, তারপর আমরা যাই রক্ত গঠন। রক্ত গঠন হচ্ছে যে অস্থি মজ্জায়, মানে আমাদের যে বোন ম্যারো রয়েছে, বোন ম্যারো, সেগুলোতে রক্তের লোহিত রক্তকণিকার পরিণতি প্রাপ্তি মানে লোহিত রক্তকণিকা বাচ্চা থেকে বড় হলো আর কি, প্রপার হলো আর কি লোহিত রক্তকণিকা, এবার সেটাকে রক্তে দেওয়া যেতে পারে, নইলে তার আগে বাচ্চা রয়েছে, তো পরিণতি প্রাপ্তি হয়নি আর কি। তো ও রক্তকণিকার ভিতরে উপস্থিত অক্সিজেন পরিবহনকারী প্রোটিন হিমোগ্লোবিন তৈরিতে, হয়েছে হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন, যার রং লাল, তৈরিতে আয়রন এবং কোবাল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আয়রন, ওই যে বললাম বই নিয়ে যেতে হবে রে, আয়রনকে ডাক, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠন, কীরকম গুরুত্বপূর্ণ, যে মানব দেহের অতি প্রয়োজনীয় বিভিন্ন যৌগ, যেমন ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড, মেটালোপ্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলোর গঠনে CHONPS, চোনসের মধ্যে একটা পি অ্যাড হয়ে গেছে শুধু, ওই যে চোনস ফেক পেম কানা পড়ালাম কিছুক্ষণ আগে, ওটার মধ্যে একটা পি অ্যাড হয়ে গেছে, ফসফরাস অ্যাড হয়ে গেছে। এর মতো অধাতু এবং ফেরাস, কপার, ম্যাঙ্গানিজের মতো ধাতব মৌল এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু অধাতু রয়েছে, কিছু ধাতু রয়েছে যারা দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠন করে, যারা আমাদের দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ যেগুলো রয়েছে সেগুলো করে। ওকে, তারপর আমরা যাই। আচ্ছা, আমরা তো দেখলাম যে বিভিন্ন যে মৌলগুলো রয়েছে, যেগুলো ধাতু অধাতু, তারা আমাদের বডির ভেতরে কী কী কাজ করে। এরকমও কিছু ধাতু অধাতু রয়েছে যারা কিন্তু আমাদের শরীরের ভেতরে গিয়ে কাজ তো করেই না, বরঞ্চ আমাদের শরীরের বেশ কিছু ক্ষতি সাধন করে। তো এবার আমরা সেই পার্টটা পড়ব। বেশ কিছু ধাতু এবং অধাতু আছে যারা মানবদেহের সহনীয় মাত্রার উপরে নানা রোগের সূচনা করে। ওকে, এই সমস্ত মৌলগুলো দেহে ক্রমাগত প্রবেশ করতে থাকলে সেগুলি দেহে জমা হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু কিছু এলিমেন্টস এমন রয়েছে, মানে যেটাকে বৃক্ক ফিল্টার করতে পারে না, সেটা আমাদের দেহে জমতেই থাকে কন্টিনিউয়াসলি, আমাদের কিডনি সেটাকে ফিল্টার করে বের করতে পারে না। এই ধরনের ধাতব অধাতব মৌলগুলি হলো লেড, মার্কারি, ক্যাডমিয়াম, নিকেল, ফ্লোরিন, আর্সেনিক, এই সমস্ত হচ্ছে এই অধাতব বা ধাতব মৌল। আমরা এবার এই ছকটা একটা পড়ি, এই ছকটা তোমাদের বইতেই রয়েছে।
কোনো কোনো ধাতু অধাতু এবং তার যৌগ। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, ওকে। লেড বা সীসা। সীসা কি? সীসা আমরা সাধারণত যেসব উৎস থেকে মানবদেহে প্রবেশ করতে পারে, সীসা কোথা থেকে প্রবেশ করতে পারে? পেট্রোল, কীটনাশক, রং, লেড পাইপ, লেড ব্যাটারি। কীটনাশক ইজ এ ভেরি মানে রিসোর্সফুল লেড সোর্স, যেটা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের দেহে লেডের পরিমাণ বাড়তে থাকে। পারদ, পারদ ইজ আ ভেরি 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 টক্সিক থিং। পারদ ভয়ানক বিষাক্ত জিনিস। পারদ কোথা থেকে আমাদের শরীরে প্রবেশ করতে পারে? যে ব্যাটারি তৈরির কারখানা, মার্কারি ভেপার ল্যাম্প তৈরির কারখানা, কাগজ শিল্প, প্লাস্টিক শিল্প, থার্মোমিটার, থার্মাল পাওয়ার স্টেশনের ফ্লাই অ্যাশ ও ছাই, এগুলোতেই পারদ থাকে। খুব মাইক্রোস্কোপিক পরিমাণ পারদ থাকে, বাট দে আর ভেরি ডেঞ্জারাস। আমাদের শরীরের জন্য পারদ খুব টক্সিক একটা জিনিস। ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম ধাতু থাকে হচ্ছে ছত্রাকনাশক যে যৌগগুলো রয়েছে জমিতে, যে কীটনাশক আমরা দিই, তার মধ্যে তো কিছু ফাঙ্গিসাইড আমরা দিই, এগুলোকে বলে ফাঙ্গিসাইড, মানে ছত্রাকনাশক। ফাঙ্গাস সাইড, ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক। তো ফাঙ্গিসাইড যে যৌগগুলো রয়েছে সেগুলোতে ক্যাডমিয়াম থাকে। সুপারফসফেট যে সার রয়েছে সেগুলোতে থাকে, মাটিতে থাকে, এখান থেকে মানুষের খাদ্যে যায়, অর্থাৎ আলু ফালু যেগুলো সাধারণত মাটির তলায় হয় সেই ধরনের খাদ্যতে এগুলো বেশি মেশে। তামাক পাতা, খেলনা, সিগারেটের ধোঁয়া, এগুলোতে ক্যাডমিয়াম ধাতু থাকে, সেটা আমাদের দেহে কিন্তু জমা হয়। আচ্ছা, নিকেল। নিকেল আমরা কোথায় পাই? যে চিংড়ি, চিংড়িতে নিকেল পাওয়া যায়। কেননা চিংড়ি তার যে খাদ্যের যে অভ্যাস, মানে চিংড়ি যে খাবার খায় সাধারণত, চিংড়ি তো একদম সি ফ্লোরে পড়ে থাকা বিভিন্ন রকম জিনিসপত্রগুলো খায়। তো তার মধ্যে থেকে যদি এরকম কোনো ক্ষতিকারক কোনো জিনিস, ওই নিকেল, ক্যাডমিয়াম ওরকম টাইপের কিছু থাকে, তো সেইগুলো চিংড়ি খেয়ে নেয়। এবার চিংড়ির বডিতে তো সেটা কোনো কিছু কাজই করছে না। এবার আমাদের বডিতে যেরকম জমছে তেমনি চিংড়ির বডিতেও কিন্তু জমে। সরি 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 ফর এভরিথিং। অ্যাকচুয়ালি ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছে, তাই ক্যামেরাটাকে আমি এখন পাশেই রেখে দিয়েছি, চার্জ হচ্ছে। তো পড়াতে পড়াতেই হঠাৎ করে চার্জার শেষ হয়ে গেল। তো আমাদের বেশি পার্ট আর বাকি নেই, অল্পই একটুখানি রয়েছে। সো সেটা আমি এখানে ফোনে করে দিচ্ছি। ওকে, আমরা যেটা বললাম যে খাদ্যে যেটা রয়েছে চিংড়ি, চিংড়ির কেসটা আমরা যেটা বললাম যে চিংড়ি তো সি ফ্লোরে থাকে। তো সি ফ্লোরে ওই যে মাইক্রোস্কোপিক যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলোকে তারা খেতে শুরু করে কন্টিনিউয়াসলি, এবং তার মধ্যে থেকে নিকেল, ক্যাডমিয়াম, এই সমস্ত ধাতু যেগুলো রয়েছে সেগুলো তারা খেয়ে নেয়, এবং তাদের দেহে তো পাচন হচ্ছে না এটা, তো তাদের দেহেতেও জমা থাকছে। তারপরে সে যখন সেই চিংড়িটাকে ধরে নিয়ে ভেজে যখন আমরা খাচ্ছি, তখন আমাদের দেহের মধ্যেও সে নিকেল, যে ক্যাডমিয়াম, এই ধাতুগুলো যেগুলো সেগুলো আমাদের দেহের মধ্যেও ঢুকছে। তো এটা থেকেও আমাদের দেহে কিন্তু ওই যে খারাপ যে ধাতুটা রয়েছে সেটা আমাদের দেহে কিন্তু এসে জমা হচ্ছে। ওকে, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে মার্জারিন, বনস্পতি, এগুলোতেও সামান্য পরিমাণ আণুবীক্ষণিক পরিমাণ নিকেল থাকতে পারে, সেইগুলো আমাদের দেহে কিন্তু ক্ষতি সাধন করে। ওকে, সিগারেটের ধোঁয়া, গয়না, শল্য চিকিৎসা, যারা এই গয়না শিল্পের সাথে যারা যুক্ত থাকেন না, তাদের ক্ষেত্রে এই নিকেলের যে ভেপোরাইজড যে নিকেল, মানে নিকেলেরও তো স্ফুটনাঙ্ক রয়েছে, সেও তো ভেপোরাইজ হচ্ছে কিছু আণুবীক্ষণিক পরিমাণে। তো তারা ওই নিঃশ্বাসের মাধ্যমে সেই ভেপোরাইজড নিকেল তারা ইনহেল করে নিচ্ছেন, তারা লাংসে নিয়ে নিচ্ছেন, তো সেটা থেকেও অনেক কিছু প্রবলেম আসতে পারে। আচ্ছা, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আমরা বাড়িতে দেখি যে অ্যালুমিনিয়ামের বিভিন্ন বাসনপত্র আমরা ব্যবহার করি। তো অ্যালুমিনিয়াম যারা প্রসাধনী দ্রব্যের ফার্মে যারা কাজ করেন, অ্যান্টাসিড জাতীয় যারা ওষুধ তৈরি করেন, রান্নার বাসনপত্র, মোড়ক, কাঁচের কারখানা, এগুলোতেই অ্যালুমিনিয়ামের যে মাইক্রোস্কোপিক পার্টিকেল হয় সেগুলো আমরা শ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে আমরা আমাদের বডিতে গ্রহণ করি। অ্যালুমিনিয়াম যৌগ হিসাবে আমরা যদি গ্রহণ করি তাহলে সেটাও বডি পাচন করে নিতে পারে, বাট এই ধরনের র অ্যালুমিনিয়াম আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক। সেটা আমাদের শরীরের বিভিন্ন যে ইন্টারনাল কাজগুলো রয়েছে সেগুলো ফেলিওরের দায়ী থাকে। ওকে, তারপর আমরা যাই হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন আমরা কোত্থেকে বডিতে আমরা অ্যাবজর্ব করি? সেটা হচ্ছে গভীর নলকূপের জল, ফ্লোরাইড যৌগরূপে আমরা সেখান থেকে অ্যাবজর্ব করি, সেটা আমাদের শরীরের পক্ষে যেটা খারাপ। প্লাস্টিক, ওষুধ, এগুলো থেকেও কিছু কিছু পরিমাণ ফ্লোরাইড যৌগ আমাদের শরীরে প্রবেশ করে।
এক্ষুনি পেনটা পড়ে যাচ্ছিল। ওকে, আর্সেনিক। আর্সেনিক তোমরা নিশ্চয়ই অনেকে নাম শুনেছো, যে গ্রাম সাইডে যে সমস্ত অগভীর নলকূপের জল রয়েছে, প্রধানত আর্সেনেট এবং আর্সেনাইট যৌগ হিসাবে আর্সেনিক আমাদের দেহে প্রবেশ করে, এবং আর্সেনিকের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব হিসাবে নিশ্চয়ই তোমরা অনেক ভিডিও দেখেছো, অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে এইটার আর্সেনিকের ক্ষতির কী কী ক্ষতি হতে পারে সেটা জানবার জন্য। সো সেখান থেকে আমরা আর্সেনিক আমাদের দেহে প্রবেশ করে। এছাড়াও খাদ্যের মাধ্যমে কীটনাশক যেগুলো দেওয়া হয় তার মধ্যেও কিছু পরিমাণ আর্সেনিক থাকে, যেগুলো আমাদের বডির ভেতরে প্রবেশ করে। থার্মাল পাওয়ার প্লান্টের ছাই এ সমস্ত রয়েছে যেগুলোতে এই আর্সেনিক আমাদের দেহে প্রবেশ করতে পারে। ওকে, সো হ্যাঁ, এবার ঠিক আছে না? এবার হাতে ধরে ভিডিওটা করছি। ওকে, সো থ্যাংক ইউ ফর এই ক্লাসটা এতক্ষণ দেখার জন্য। ক্লাসটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ এর মধ্যে অনেক কিছু বললাম। আগের দিনকেই বলেছিলাম যে এই যে ক্লাসটা হবে সেই ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ক্লাস, সেটা অনেক কিছু বোঝার রয়েছে। তো ক্লাসটা আজকে আমরা শেষ করলাম, পদার্থের প্রকৃতি আমরা শেষ করলাম। এরপরে পদার্থের গঠন রয়েছে সম্ভবত তোমাদের ফার্স্ট ইউনিটে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা একটা লাইক করতে ভুলো না, এবং ভিডিওটা তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলো না। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আমি এই পিডিএফটা আর কিছুক্ষণ বাদে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং টেলিগ্রাম গ্রুপে আমি প্ল্যান করেছি যে ওখানেই আমি একদিন অ্যাজ আ ডাউট সেশন যেরকম হয় সেরকমভাবে আমরা থাকবো। তো সেখানে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা ওখানে লাইভ আমাকে বলতে পারবে। ওকে, সো আজকের জন্য আমরা ক্লাস এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে এই ক্লাস 8-এরই এর পরের চ্যাপ্টারটাকে নিয়ে। সেই চ্যাপ্টারটাকে দেখছি আমরা একটাই পার্টে করব নাকি অন্যান্য পার্টে আমরা ভেঙে নিই, যেভাবে আমরা পড়তে সুবিধা হয় সেভাবেই আমরা পড়ব। সো আজকের মতো এখানেই ক্লাস শেষ। পরের দিন আবার অন্য একটা ক্লাসে দেখা হবে। টাটা।